দেখা যাচ্ছে? হুম, এখনো বাকি আছে সংখ্যা। সপ্তর্ষি সংকেত পার্থ। হ্যাঁ, আছি। আছি তো বুঝতে পারছি, কিন্তু আছো কি নেই সেটাই বুঝতে পারছি না। নাম তো দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর সামনে শ্রীমুখটা দেখলে বুঝতে পারবো, হ্যাঁ সত্যি সত্যি আছে। আজকে শ্রীমুখটা একটুখানি অসুবিধার মধ্যে আছি। শ্রীমুখটা অসুবিধা। স্যার কিছু মনে এটিএমে আছি স্যার, বেরিয়ে কথা বলছি। কিছু মনে করবেন না আজকে। আচ্ছা, বেশ ঠিক আছে। এইমাত্র জাস্ট ফিরলাম, ফিরেই বসে পড়েছি। বেশ ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো আমার ক্লাসে লাস্ট কি পড়েছি আমরা? লাস্ট আমরা কি পড়েছি কে বলতে পারবে? সেখান থেকে শুরু করব। স্যার একটু বলবো স্যার? একটা হুম। কথা। স্যার আগেরবারের ক্লাসে আমি তো ছিলাম না, অন্য কারণ ছিল। যদি ক্লাসটা একটু সংক্ষেপে রিভাইজ দেন খুব ভালো হয়। আমার তো স্যার নিজেরই। আগের দিন আমরা ক্লাসে, স্যার বলবো? বলো। স্যার আগের দিন আমরা ক্লাসে শিখেছি যে নানান রকম প্রামাণ্য কেন বাস্তু পড়াবো, অনেকের যে অনেক কোয়েশ্চেন থাকে বা বাস্তু পড়ানোর রিজনটা কি, কোথায় এর প্রামাণ্য আছে, কোন বইয়ে প্রামাণ্য আছে, সেই সব জিনিসগুলো জেনেছি। এটি আপনি করিয়েছেন। আর আর তারপরে ডেভিড স্যার একটা ক্লাস করেছিলেন, সেখানে ড্রয়িং এর একটা লাস্ট ক্লাস ছিল। আচ্ছা, বেশ। প্রামাণ্য গ্রন্থ ইত্যাদি নিয়ে আলোচনা হয়ে গেছে তাহলে। ভালো কথা, ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার আজকে এগোবো। তো সবার জ্ঞাতার্থে বলে রাখি, সংকেতের বোধহয় এই নিয়ে দুটো প্র্যাকটিক্যাল ভিজিট হয়ে গেল, তাই তো সংকেত? না স্যার, তিনটে। ও তিনটে? হ্যাঁ স্যার, আচ্ছা, তিনটে হয়ে গেল। নেক্সট সানডে 4টে হবে। নেক্সট সানডে 4টে হবে, খুব ভালো। হ্যাঁ স্যার। তো মোটামুটি আমাদের ব্যাচে, এই ব্যাচটাতে, রানিং ব্যাচে সংকেত মোটামুটি, আহ, যদি আমরা এখন 5 নাম্বার কি 7 নাম্বার চ্যাপ্টারের মধ্যে থাকি, ও কিন্তু অলরেডি এখন চলে গেছে 17 বা 18 নাম্বার চ্যাপ্টারে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল করার জন্য। 3টে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, সামনের রোববার 4 নাম্বার প্র্যাকটিক্যাল আছে, 4 নাম্বার প্র্যাকটিক্যাল করবে। আমাদের কোর্স ডিউরেশন কত? 6 মান্থের, 6 মাস। 6 মাসটা আমরা এমনি এমনি রাখিনি, আগে এই ডিউরেশনটা ছিল 1 বছর। আপনাদের আগে একটা ব্যাচ চলে, যেটা গতকালকে মঙ্গলবার দিন ক্লাস হয়, ওদের ব্যাচটা 1 বছরের ব্যাচ, মানে ডিউরেশনটা 1 বছর। সিলেবাস কিন্তু সেম, এতটুকু তফাৎ নেই। কারণ তখন আমরা 1 বছর রেখেছিলাম, সিলেবাসটা বাড়ানো আছে, অর্থাৎ একই রকম আছে, 30টা চ্যাপ্টারই রয়েছে, কিন্তু একটা অন্যরকম প্ল্যানিং এ এগোতাম, যার জন্য ডিউরেশনটা বেশি। আর এই ব্যাচের ক্ষেত্রে একই সিলেবাস, একই চ্যাপ্টার, সমস্ত কিছু একই, অ্যালগোরিদম থেকে শুরু করে সবটাই এক আছে, কিন্তু ডিউরেশনটা কম। কারণ এখন যে টেকনিকটা আমরা ব্যবহার করি সেটা খুব অ্যাডভান্স টেকনিক, তখন ওই টেকনিক ছিল না, যার জন্য ওটা 1 বছর ছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে সবাই প্র্যাকটিক্যালে আসতে পারছে না, প্র্যাকটিক্যাল করতে চাইছে না, যার জন্য কিন্তু আপনারা পিছিয়ে পড়ছেন। এইভাবে যদি আমরা পিছাতে থাকি, আজকে আমাদের ক্লাস কমাস হলো, এই ক্লাসটা চলছে, আমাদের এই ব্যাচটা শুরু হয়েছে কবে, কোন মাসে? জানুয়ারি থেকে হচ্ছে তো। জানুয়ারি থেকে হচ্ছে, ওকে। জানুয়ারি থেকে হচ্ছে, এটা মার্চ কমপ্লিট হয়ে গেল, অলরেডি 3 মাস আমাদের কভার হয়ে গেছে। সপ্তাহে একটা করে ক্লাস হলে মাসে 4টে ক্লাস হয়, 3 4 12টা ক্লাস আমরা অলরেডি কভার করে নিয়েছি। এখনো পর্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা 10 নাম্বার চ্যাপ্টারেও পৌঁছাতে পারিনি। কিন্তু আপনাদেরই ব্যাচে একজন রয়েছে এমন ব্যক্তি যে 10 কেন 17 18 নাম্বারে চলে গেছে,
30টা চ্যাপ্টার মাত্র, আর কয়েকটা অধ্যায় তার বাকি রয়েছে, 10 থেকে 12টা অধ্যায় মতো বাকি রয়েছে। ওটা ও যদি এভাবে প্র্যাকটিক্যাল করছে, তো যদি এভাবে আরো 3-4টে প্র্যাকটিক্যাল করে নেয়, তাহলে দেখা যাবে এপ্রিলের মধ্যেই ওর পুরো সিলেবাস কমপ্লিট। 6 মাসের কোর্স 4 মাসে কমপ্লিট। স্যার বলছিলাম আমাদেরকে বলবেন তো স্যার, যাবো বলছি। এইখানে সমস্যা রয়েছে বাবা, খুব বড় সমস্যা। ব্যাপার হচ্ছে যে সবাইকে আমি ডাকবো প্র্যাকটিক্যাল, এবার কখন কার নাম্বার আসবে এটা তো বলা খুব মুশকিল, তাই না? স্টুডেন্ট সংখ্যা তো কম না, এই ব্যাচে আমাদের প্রায় 30-এর কাছাকাছি স্টুডেন্ট সংখ্যা আছে। আরো আগের দুটো ব্যাচ চলছে, সেখানেও একটা মোটামুটি ভালো রকম সংখ্যা আছে। আমরা যখন প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জ করি তখন আমাদেরকে ডাকতে হবে স্টুডেন্ট কটা নেবো, একটা কি দুটো স্টুডেন্ট নেবো, তাই না? খুব খুব বেশি হলে ম্যাক্সিমাম 3জনকে নিয়ে যেতে পারি, এর বেশি না। সমস্যাটা এইখানে হয়ে যায় যে কখন কার নাম্বার আসবে কেউ জানে না। দেখা গেল 6 মাস একটা ডিউরেশন চলছে, আমি যে একটা ব্যাচে, যে আপনাদের ব্যাচটা চলছে, এই ব্যাচ থেকে যদি সবাইকে ডাকতে আরম্ভ করি, মুশকিল না? তাহলে ওই ব্যাচের লোকেরা আমাকে কি বলবে? ওদেরও ডাকতে হবে। আবার এই ব্যাচে দিয়ে আমি যদি সবাইকে ডাকি, সবাইকে যে সব দিন পাবো এমনটাও না, কারণ আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস অ্যারেঞ্জ করতে পারি না। আমাদের যখন কাজ আসে, প্র্যাকটিক্যাল ভিজিট আসে, তখন আমরা কল করতে পারবো যে আপনারা অমুক দিন ফাঁকা আছেন, তাহলে আসুন। প্রত্যেকেরই ব্যক্তিগত কাজ থাকে, তাই না? তো সেই ব্যক্তিগত কাজকে ফেলে রেখে হঠাৎ করে ডাক পেয়েছি চলে যাই ক্লাসে প্র্যাকটিক্যালটা করে আসি, সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে চাকরিজীবী আছে, কেবলমাত্র রবিবার ছুটি, অন্য কোনো দিন ছুটিই তার নেই, রোববার ছাড়া সে আসতেও পারবে না। দেখা গেল টানা 1 মাস হলো, যতগুলো ভিজিট হলো, 10টা হোক, 12টা হোক, 15টা হোক, রোববারে একটাও পড়লো না, বা রোববারে হয়তো পড়লো, তার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, যেতে পারবে না সে, বা টাইমিংটাই আমার একটা অড টাইমিং, তার পক্ষে আসা সম্ভব না। অনেক রকম ক্রাইটেরিয়া থাকে যার জন্য আমাদের ঠিক ম্যাচিংটা হয় না, এই কারণে সবার প্র্যাকটিক্যালটা সঠিক সময়ে হয়ে ওঠে না। কিন্তু একবার ভাবুন, যদি আমরা প্রত্যেকে স্টুডেন্ট তো শিখছি, আমরা যদি নিজেরা প্র্যাকটিক্যাল ক্লাস অ্যারেঞ্জ করি, প্র্যাকটিক্যাল ভিজিট অ্যারেঞ্জ করি, তাহলে কষ্ট করে আপনাদের আসতে হচ্ছে না, আমরা গিয়ে শিখিয়ে দিয়ে আসবো। ভিজিটও হলো, প্র্যাকটিক্যাল ক্লাসও হলো, মার্কেটিংও হলো, প্লাস প্রফেশনে যে আমি এসেছি সূত্রপাতও হলো, তাই না? সব রকমই হলো। কিন্তু মানে এক ঢিলে 2 পাখি বলা হয়, এখানে এক ঢিলে যে কতগুলো পাখি মরে গেল কোনো ঠিক নেই। কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না, করছি না। আমি আগের সপ্তাহে, বোধহয় আগের সপ্তাহ বা তার আগের সপ্তাহে, কোনো এক সপ্তাহে বলেছিলাম লাস্ট, যারা যারা বিষয়টাকে প্রফেশনালি নিতে চান তারা আমাকে যোগাযোগ করুন পার্সোনালি। আমি স্পেশাল একটা গ্রুপ বানাবো, সেখানে স্পেশাল ট্রেনিং থাকবে, স্পেশাল গাইডেন্স থাকবে। আসেনি কিন্তু সেদিনে ক্লাসে বিরাট রেসপন্স পেয়েছিলাম, প্রত্যেকে হাত তুলে হ্যাঁ আমি আছি, আমি আছি, আমি আছি। তারপরে আর কেউ নেই, মাত্র কয়েকজন ফোন করেছিল, 2-3 জন হয়তো হবে ফোন পেয়েছিলাম। তারপরে কিন্তু আর কারোর ফোন আমি পাইনি। অতএব আমি কি ধরবো? ইচ্ছা নেই তাহলে প্র্যাকটিক্যাল করবার, ইচ্ছা নেই প্রফেশনালি আসার, তাই না? তাহলে যে যেখানে আছে ভালো আছে, ঠিক আছে। আমি একা এফোর্ট দিয়ে যাবো এটা তো হয় না, আপনাদেরকে এফোর্ট দিতে হবে, আপনাদের এগিয়ে আসতে হবে, তবে না কাজ হবে। কারণ অনেস্টলি বলতে গেলে, আমরা যে ক্লাসটা শিখছি, যেটা পড়ছি, এই সপ্তাহে একদিন ক্লাসে এসে এই থিওরি পড়ে এই রকম লেকচার কাঁপছে কাঁপছে, সত্যি বলছি কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না যতক্ষণ না প্র্যাকটিক্যাল দেখছি, প্র্যাকটিক্যাল করছি। কারণ আমরা যখন ক্লায়েন্ট মিট করি না, ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট থাকে, প্রত্যেকের মন মানসিকতা আলাদা আলাদা হয়, প্রত্যেকের চরিত্র আলাদা, প্রত্যেকের সমস্যা আলাদা। ওই জিনিসটাকে যে ডিল করছি কিভাবে, মেন শিক্ষাটা কোথায়, প্র্যাকটিক্যালটার শিক্ষার দরকারটা কি জন্য? ডিল করা। আমি কার সঙ্গে কিভাবে ডিল করব? আমার অপোজিটে এমন একজন ব্যক্তি বসে আছে যে সর্বশান্ত হয়ে গেছে, তার আর কোনো দিকে যাওয়ার জায়গা নেই। এক সময় বহু কিছু ছিল, তখন সে তোয়াক্কা করেনি, আজকে সবকিছু হারিয়ে এমন এক জায়গায় এসে পড়েছে, পিছন ফিরে তাকাবার জায়গা নেই, তার দেয়ালে পিঠ ঠেকে গেছে।
এই সমস্ত পাবলিকের সঙ্গে ডিল করতে হয়, এদেরকে সেই জায়গা থেকে বের করে আনতে হয়। এবার এই রকম প্র্যাকটিক্যাল শিক্ষা কি সত্যিই এরকম অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব বা দেওয়া যায়? এটা একমাত্র তারাই বলতে পারবে যারা প্র্যাকটিক্যাল এখন অবধি করেছে। যারা প্র্যাকটিক্যাল করেনি তারা কিন্তু বিন্দু বিসর্গ বুঝতে পারবে না। তাই আমি আবারও বলছি, যদি আপনারা সত্যিকারের শিখতে চান, জানতে চান, এনার্জিকে নিয়ে খেলতে চান, এর আরো ডিপে ঢুকতে চান, দয়া করে প্র্যাকটিক্যালটা করুন। আমাদের পক্ষে সবাইকে সবসময় ডাকা সম্ভব হয় না, অনেক রকম ক্রাইটেরিয়া থাকে। যেখানে যাচ্ছি কাজে ক্লায়েন্টের বাড়িতে, তারও অনেক রকম ক্রাইটেরিয়া থাকে। সে বলেই বসে যে আমাদের বাড়িতে 2 জন বা 3 জনের বেশি আর আনবেন না, তো সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এবার 1 মাসে তো 30 দিনে 30টা ভিজিট হবে না, তাই না? আমাদের ক্ষেত্রে আমরা প্রফেশনালে আছি, আমাদেরই মাসে ভিজিট হয় 18 থেকে 20টার মধ্যে। তা এর বেশি তো উঠবে না, রেশিও তো যাবে না। একটা বড় ভিজিট মানে একটা বড় ধাক্কা প্রত্যেকের কাছেই থাকে, তার বেশি ওঠে না। তো এবার এর মধ্যে প্রত্যেককে ডেকে ডেকে অ্যারেঞ্জ করাটা খুব মুশকিল হয়ে যায়, খুব চাপ হয়ে যায়। এবং সেটা এক জায়গায় নয় যে আমি পশ্চিমবঙ্গেই শুধু কাজ করছি এমনটাও নয়। পশ্চিমবঙ্গে যেরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, তেমনি পশ্চিমবঙ্গের বাইরেও যেতে হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও যেতে হয়, বিভিন্ন রাজ্যেও কাজ করতে হয়। তাই সবাইকে সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না। আর সত্যি কথা বলতে, পশ্চিমবঙ্গের মধ্যে না, যদি আমাদের মাসে 15টা 18টা কাজ হয়, তাহলে পশ্চিমবঙ্গে হয় 8 থেকে 10টা, বাকিটা পশ্চিমবঙ্গের বাইরে, আউট অফ স্টেট। তো আউট অফ স্টেট সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেখানে যাওয়া মানে 1 দিন 2 দিনের ব্যাপার থাকে, নাইট স্টে করার ব্যাপার থাকে, সেগুলো অনেক রকম বড় একটা ব্যাপার, তাই না? তো সেখানে অ্যারেঞ্জ করা সম্ভব না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, যদি সত্যি সত্যি চান প্রফেশনে আসতে, তাহলে প্র্যাকটিক্যাল আপনারা অ্যারেঞ্জ করুন, আমরা গিয়ে হাতে ধরে শিখিয়ে আসবো। কিন্তু আমাদের ভরসায় থাকলে আমরা কবে প্র্যাকটিক্যাল দেব, তাহলে ধৈর্য রাখতে হবে। 6 মাসটা 6 বছরও হতে পারে। জগদীশ বাবু কিছু বলতে চাইছেন? হ্যালো। বলুন। হ্যাঁ, নিজেরা যদি প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে বা নিজেদের কিছু কিছু যারা যারা ভিজিট করে, তারা তারা নিজেরা তো একটু একটু রুম, মানে নিজেদের যে ঘরগুলো আছে সেগুলো তো চেক করলেও তো কিছুটা অভিজ্ঞতা হবে। অবশ্যই হবে, আমার- হ্যাঁ, নিশ্চয়ই আমি ওইটাই বলছিলাম যে সবাই নিজেরা একটু নিজেরা ঘরগুলো নিশ্চয়ই হবে, ভিজিট করালেও কিছুটা অভিজ্ঞতা বাড়বে আর আগ্রহ বাড়বে জিনিসটার উপরে। নিশ্চয়ই হবে। আগ্রহটা তো বাড়বে। প্র্যাকটিক্যাল ক্লাসটা যতক্ষণ না কেউ না দেখছে, নিজের চোখে, কোনো মতেই কিছু হবে না। এটা আমি বাস্তব বলে দিচ্ছি, আমি নিজে অবজার্ভ করেছি একদমই তাই, জিনিসটাতে। এটা সত্যি কথা। এই জন্যই বলি, প্রথম প্র্যাকটিক্যালটা আমাদের সঙ্গে থাকলে আমরা হাতে ধরে দেখিয়ে দিই জিনিসটা যে কিভাবে হয়, তাই না? যাক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। হুম, স্কেচ কিভাবে করতে হয়, কিভাবে আঁকতে হয়, কি করতে হয় না করতে হয়, একদম 2-3টে প্র্যাকটিক্যাল ক্লাসে থাকলেই মোটামুটি সে শিখে যাবে। ঠিক। সেটা নিজে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মনে করুন আজকে এতগুলা স্টুডেন্টকে একসাথে নিয়ে আসা খুব চাপের ব্যাপার, মানে সবাইকার এই সব টাইমটা হবে না। তাহলে এক জায়গায় একই ছাদের তলে আনা খুব চাপ। তাহলে যারা যারা যে ক্লাস আছে তারা তারা নিজেরা যদি নিজেদের মধ্যে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে ডাকে স্যার দিকে অটোমেটিক একদমই তাই। সমুদ্রের জল শুকাই গেছিল, স্বয়ং নারায়ণকে আসতে হয়েছিল, অটোমেটিক ফিরিয়ে দিতে বাধ্য হবে, কিছু করার নেই, ঠিক। সঙ্গে থাকতে হবে। একদমই তাই, একদমই তাই। এর জন্য আমি আজকে আবারও রিপিট করছি একবার, সত্যি যারা যারা প্র্যাকটিক্যাল করতে চায়, অর্থাৎ প্র্যাকটিক্যাল মানে এমন না যে শুধু ক্লাস করেই শেষ, যারা যারা প্রফেশনালি আসতে চায় বিষয়টার মধ্যে, যারা জুড়ে থাকতে চায়, সঙ্গে থাকতে চায় এবং আরো গভীরে প্রবেশ করতে চায়, আবারও আমি সময় দিচ্ছি। কালকে না, পরশুদিন শুক্রবার দিন টাইম দিচ্ছি। ফোন করুন আমাকে,
তাদের ক্রাইটেরিয়া কি আছে, কি বৃত্তান্ত, যদি ফ্যামিলিগত কোনো প্রবলেম থেকেও থাকে, যা কিছু সমস্যা আছে বলুন। যদি সত্যি সত্যি আসতে চান, আমার হাতে আর 1টা মাস সময় আছে। আমি এই এপ্রিলের মধ্যেই শুরু করব। কেমন? নিউ সেশন স্টার্ট হচ্ছে। কিসের সেশন? এখানে কোনো টাকা লাগে না। ওল্ড ব্যাচ, নিউ ব্যাচ, ব্যাচে তো স্টুডেন্ট অনেক আছে, সবাই প্রফেশনালি আসতে চায় না, কারণ অনেকেরই নিজস্ব কিছু প্রফেশন অলরেডি আছে, তো তারা সেই প্রফেশন ছেড়ে আসবে না। তো আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে আবাহন করছি যাদের আদার্স ইনকামের সোর্স নেই, অথবা আছে কিন্তু সেটা তারা ছাড়তে চাইছে, সেখান থেকে আরো বেটার কিছু খুঁজছে। তাদেরকে আমি ডাকছি, তারা আমার সাথে যোগাযোগ করুন, তাদেরকে আমি নিয়ে একটা স্পেশাল টিম বানাবো। অলরেডি আমার একটা টিম তৈরি হয়ে গেছে, আমি আরো কিছু টিম রেডি করছি, কারণ কাজের প্রেশার প্রচন্ড বাড়ছে। আমাদের ফাউন্ডেশন থেকেই পুরো টিমকে অপারেট করা হবে। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করবে, এবং একটা স্পেশাল টিম তৈরি করা হবে যারা ভারতবর্ষের বাইরে গিয়ে কাজ করবে। কেমন? তো যদি ইচ্ছে থাকে, সময় থাকে, সুযোগ থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, একটা বিষয়, যখন ডাকা হবে, যেভাবে পরিচালনা করা হবে সেভাবে চলতে হবে, এইটা একটা আমাদের ক্রাইটেরিয়া রয়েছে। কেমন? তো একটা প্রফেশনের দিকেও খুলে গেল, একটা প্ল্যাটফর্মও পাওয়া গেল, এবং জিনিসটার প্রতি যেহেতু আগ্রহ আছে, তার গভীরে প্রবেশ করতে 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 কখন যে একদম গভীরে ঢুকে যাব নিজেরা বুঝতেও পারবো না। একটা আনন্দও আছে, শিক্ষার আনন্দ, শেখার আনন্দ। কেমন? এখানেই বক্তব্য শেষ করছি, দর্শকবৃন্দ বোরিং হয়ে যাচ্ছে। একটা মিনিট। হ্যাঁ, তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমার ইচ্ছে করছে আমি একটা নমুনা আপনাদের দেখাই। আপনারা অলরেডি ড্রয়িং ক্লাস করেছেন, তাই তো? ড্রয়িং নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? না স্যার। বাহ, তার মানে ড্রয়িং মোটামুটি সবার পরিষ্কার, ক্লিয়ার আছে। বেশ, ঠিক আছে। আজকে আপনাদের আমি ডিরেক্ট গ্রিডিং অর্থাৎ বিচারে প্রবেশ করাবো। একটা যখন আমাদের কাছে ড্রয়িং আসে, যখন আমরা ভিজিট করি, ভিজিট করবার পর আমরা ড্রয়িং বানাই, সেটাকে নিয়ে আমরা ব্রহ্মস্থান বের করি, ব্রহ্মস্থান বের করার পর আমরা চক্র বসিয়ে সেটার গ্রিডিং করি। তো এখন গ্রিডিংটা কিভাবে হবে সেই বিচার পদ্ধতি আজকে আমি একটু শেখানোর চেষ্টা করি। এটা এক প্রকার একটা স্যার প্র্যাকটিক্যাল। ওই টার্মটা কি বলছেন আরেকবার একটু বলুন। কোনটা? ওই টার্মটা কি বলছেন, কি বার করব? যখন আমরা ড্রয়িং করি, ড্রয়িং করে ব্রহ্মস্থান বের করি, হুম, ব্রহ্মস্থান বের করার পর সেখানে চক্র বসাই, তারপর গ্রিডিং শুরু হয়। এটা কি বলেন, গ্রিডিং? গ্রিডিং, আচ্ছা। ঠিক আছে?
স্ক্রিন শেয়ার হয়ে গেছে, সকলে দেখতে পাচ্ছি, তাই তো? বেশ, এইবার এক একজন করে আনমিউট করবেন এবং আমাকে বলবেন যে এই বাড়িটার মধ্যে কি ঠিক কি ভুল, কিভাবে রয়েছে, কি ক্ষতি হতে পারে, এদের সিমটম কি হতে পারে। এ টু জেড এই বাড়িতে থাকা প্রত্যেক ব্যক্তির সম্পর্কে আমাকে এ টু জেড বলতে হবে। দেখি নলেজ কতটা বেড়েছে। ফার্স্টে কে আসবে? স্যার বলবো একটা? না, তুমি না। ওকে। গুরুপ্রসাদ বাবু। গুরুপ্রসাদ বাবু, আপনি কি আছেন ক্লাসে? চয়ন হাজরা। হ্যাঁ স্যার, দেখছি একটু। দেখছি একটু, অর্থাৎ বলার অবস্থায় নেই এখন। না স্যার, একটু দেখি তারপর। আচ্ছা, বেশ। পার্থ। আমারও একই রকম অবস্থা, বুঝতে পারছি, মানে কিছুটা মনে হচ্ছে, কিছুটা মানে বেশিরভাগটাই। ঠিক আছে, যতটা মনে পড়ছে শুনি। মানে কিভাবে বলবো সেটা, মানে সিস্টেমটাই তো বুঝতে পারছি না, কোনখান থেকে কিছু বলবো। আচ্ছা দাদা, আমার মাইকের সমস্যা ছিল আপনার সাথে, তাই ঠিক যোগাযোগ করতে পারছি না। আচ্ছা, বেশ, ঠিক আছে, এখন সমস্যা ঠিক হয়ে গেছে। এবার আমাকে বলুন এদের ব্যাপারটা কি, এদের সিমটমটা বলুন আমাকে। একটু দেখি, মানে মানে কি জানতে চান, এই বাড়ির সমস্যা নাকি? সমস্ত কিছু, সমস্যা কি, সুবিধা কি, সমস্ত কিছু বলতে হবে। সমস্যা যদি থাকে, কেন সমস্যা রয়েছে, কি জন্য আসছে, কে দিচ্ছে, এবং সব থেকে বড় ব্যাপার, কি কারণে এই সমস্যা হয়েছে। আচ্ছা দাদা, সিবি যে, তো জাস্ট এটার মানে ফুল ফর্মটা কি? হ্যাঁ, কিসের? এই যে, তো আপনার W1 এর ওপরে যে সিবি, এটা কি মানে ফুল ফর্মটা কি? W1 এর উপরে সিভি? সিবি, এই যে এটা, মানে এটা কি? তো ড্রয়িং এর এখানে কি? ওটা কিছু না, ওটা একটা বাড়া অংশ। ফ্ল্যাটে থাকে না একটু করে বাড়া অংশ থাকে, আচ্ছা 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 আচ্ছা। যেরকম ওয়ার্ড্রপ হয় যে ফাঁকা অংশগুলোতে একটু ঢোকা মতন থাকে। আর এইদিকে আপনার যাকে বলে W3 অংশে উপরে ওই ওই আপনার WC, ওগুলো উইন্ডো। তো জাস্ট। WC যেটা হ্যাঁ, হচ্ছে বারান, ব্যালকনি। ও ব্যালকনি। আচ্ছা, এর আমি যে মানে, তো জাস্ট যেটুকু বুঝতে পারছি, এর হচ্ছে আপনার এই W1 এই অংশে যিনি আছেন, তার একটু মাথার সমস্যা হবে নাকি? এটা উত্তর না জিজ্ঞাসা? উত্তর। আচ্ছা, না কি আসলে তো বুঝলাম না ঠিক। আমি আমি এখন ক্লায়েন্ট, এটা আমার বাড়ি, আচ্ছা, সেভাবে আপনি ওই কথা বলুন আমার সাথে। আমি আপনাদের কাছে এসছি, আমার বাড়ির ড্রয়িং দিয়েছি, ব্রহ্মস্থান চক্র সব বসে গেছে। এইবার আমাকে আপনারা বলুন যে এখানে কি সমস্যা আছে, কি নেই, আমার থাকলে এখানে কি হবে, না থাকলে কি হবে,
এই বাড়িটা আমার ভাগ্যে আসতো কেন। আচ্ছা দাদা, এটা just এটা তো মেন ডোরটা কোন দিকে? সাধারণত সিঁড়ি থেকে উঠেই বা লিফট থেকে হ্যাঁ, নেমেই মেন ডোর হয়। আচ্ছা। আচ্ছা। স্যার আমি কি একটা ছোট করে বলবো? বলবে? ঠিক আছে, বলো। প্রথমত স্যার এই সাউথ ইস্টের দিকে যে বেডরুমটা আছে, হুম। যেহেতু এখানে বেড নেই, মানে বেডটা রাইট কোন জায়গায় আছে আমি তো জানি না, যাই হোক তাও বলছি এই রুমে যদি কেউ থাকে স্যার, তার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাবে, ঘুম কম হবে স্যার। ঠিক আছে, আবার সেম আর একটা দিকে এটা কোন দিক, এটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে, যেখানে ব্যাংকিং সাপোর্ট আছে, তার পাশে যে NNW আছে, ওখানে যদি কারোর বেড থাকে NNW তে, তাহলে তার স্যার ফিজিক্যাল লাইফ খুব ভালো থাকবে, মানে খুবই ভালো থাকবে ফিজিক্যাল লাইফ, বাড়িতে একাধিক সন্তান থাকবে স্যার। আচ্ছা, আর স্যার ড্রয়িং বা ডাইনিং এরিয়াতে মানে তো স্যার SW লেখাটা বোঝা যাচ্ছে না স্যার, একটু চক্রটাকে ছোট করা যাবে? SW হচ্ছে একদম W1 লেখা আছে ওখানে। হ্যাঁ ওইখানে যে, ওখানে তো স্যার ওটাও কোনো এফেক্ট করবে না, ওটা তো পিত্রা জোন, ওখানে তো কোনো সমস্যা নেই, ওখানে তো সেপটিক ট্যাঙ্কও নেই দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি না সেপটিক ট্যাঙ্ক আছে কিনা, নেই, তাই ওটাও কোনো সমস্যা হবে না স্যার। ড্রয়িং এরিয়াটাও খুব ভালো জায়গাতেই আছে, ফান আর প্লেজার, ওখানে যদি ফ্যামিলি একসাথে টাইম কাটায় তাহলে স্যার খুব ভালো সময় কাটবে নিজেদের মধ্যে। বেশ, খুব ভালো। আর আরেকটা যদি পয়েন্ট বলা হয় এখানে, NNE মানে যেখানে মেডিসিন জোন যেটাকে বলে, লিফটের এরিয়াটা, ওটা তো লিফট এরিয়া আছে, ওখানে মেডিসিন রাখলে খুবই ভালো হয়, তাহলে বাড়িতে অসুস্থতা খুব কম আসবে, মানে অসুস্থতা মানে কি, যদি মেডিসিন, যদি কেউ অসুস্থ থাকে সে যদি ওইখানে ওষুধ রাখে, তাহলে সে ধীরে ধীরে কিছুটা হলেও হিল হবে, মানে মেডিসিনটা বেশি প্রয়োজন হবে না। লিফটটা তো কমন ঠিক এরিয়া। তেমনই স্যার, হ্যাঁ লিফট ওই যেখানে লিফটটা আছে কমন এরিয়া। কমন এরিয়া। লিফট তো সবাই ইউজ করে না। হ্যাঁ তাহলে মানে এটা কি কোনো স্পেসিফিক ফ্লো, মানে কোনো এর ফ্ল্যাটের? হ্যাঁ, এটা ফ্ল্যাট। ও আচ্ছা আচ্ছা, ফ্ল্যাটে, তাহলে ওটা কমন এরিয়া, তাহলে ওই জায়গাটা না ধরাটাই আমার মনে হয় শ্রেয়। আর নেক্সট হচ্ছে স্যার, যে দিকটা ইস্ট পড়েছে ওটা কি মানে স্টেয়ার, হুম। মানে ওটা কি ওই মানে যার, আচ্ছা না ওই রেড জোনটা হচ্ছে ওনার বাড়ি, আচ্ছা আচ্ছা, তাহলে স্যার বাথরুমটা পুরো ভুল জায়গায় আছে স্যার, জানি না কোমরটা ঠিক কোনখানটা আছে, তবে বাথরুমটা পুরো ভুল জায়গায় আছে, EAC তে আছে স্যার। বেশ। আচ্ছা, এইবার আমি একটা প্রসেস শিখিয়ে দিই। আগে আমি শিখিয়ে দিই যে গ্রিডিং কি করে করতে হয়। আপনারা যে চেষ্টা করেছেন অসংখ্য ধন্যবাদ। স্যার বলছি যখনই আমরা একটা ছক পাবো, আমরা বাড়ির ছক পেয়ে গেছি, সর্বপ্রথম আমরা ব্রহ্মস্থান বের করলাম, তারপর চক্র বসালাম, ডিগ্রি অনুযায়ী চক্রকে ঘুরিয়ে দিলাম, ঠিকঠাক ভাবে প্লেস করলাম। কেমন? আচ্ছা, সর্বপ্রথম আমাদের কি চেক করতে হবে? সর্বপ্রথম চেক করতে হবে ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান ফাঁকা আছে নাকি ব্লকেজ আছে? ব্রহ্মস্থানে কোনো রকম কোনো দোষ নেই তো? প্রথম চেক আউট এখানে হবে। সেকেন্ড চেক আউট কি হবে? সেকেন্ড চেক আউট হচ্ছে আমার মেন ডোর। মেন ডোর ঠিক জায়গায় আছে কি নেই, তখন আসবে মেন ডোরের এফেক্ট। কারণ মেন ডোর এমন একটা জায়গা, বাড়ির যদি সদস্য সংখ্যা 5 জন হয়, 10 জন হয়, 20 জন হয় বা একজনই হয়, প্রত্যেক সদস্যকে কিন্তু মেন ডোর ইফেক্ট করে। কেমন? সমানভাবে ইফেক্ট করে মেন ডোর। অতএব প্রথম চেক ব্রহ্মস্থান, সেকেন্ড চেক মেন ডোর। 3 নাম্বার চেক হবে কি? 3 নাম্বার চেকে আসবে টয়লেট। টয়লেটটা কোন জায়গায়? সব থেকে বড় দোষ টয়লেটে হয়। টয়লেট এবং সেপটিক ট্যাঙ্ক, এই দুটো জিনিস কোথায় আছে? থার্ড চেক। ফোর্থ চেক কিচেন। কিচেনটা কোথায় আছে? 4 নাম্বার চেক হয়ে গেল।
কিচেন ঠিক জায়গায় আছে কি নেই, মিটে গেল। 5 নাম্বার চেক কি? 5 নাম্বার চেক বেডরুম। তখন বেডরুমে গেলাম, বেডরুম চেক করলাম। 6 নাম্বার চেক কি হবে? 6 নাম্বার চেকে এইবার আমি ডাইনিং রুম দেখব, ড্রয়িং রুম দেখব। 7 নাম্বার চেক কি দেখব? 7 নাম্বার চেকে দেখব কোথায় কি ভুল ভুল পিকচার টাঙানো আছে, কি ছবি টাঙানো আছে। 7 নাম্বার চেক। 8 নাম্বার চেক কি দেখব? 8 নাম্বার চেকে 8 নাম্বার চেকে দেখব কালার, কালার কি আছে। কালার আর ছবি ইত্যাদি এই জিনিসগুলো এমন একটা জিনিস যেটা প্র্যাকটিক্যালি ভিজিটে না গেলে দেখা সম্ভব না, ছবি তুলে ভিডিও কলে দেখা সম্ভব না। কেমন? প্রথম 5 থেকে 6টা চেক আমরা ভিজিটে ফিজিক্যালি না গিয়েও করতে পারি ড্রয়িং দেখে। কি কি হলো সেখানে? সেখানে হলো ব্রহ্মস্থান, মেন ডোর, টয়লেট ইনক্লুডিং সেপটিক ট্যাঙ্ক, 4 নাম্বারে কিচেন, 5 নাম্বারে বেডরুম। ঠিক আছে? এই 5টা জিনিস কিন্তু আমরা ফিজিক্যালি সেখানে না থেকেও চেক করতে পারি, আর এই 5টা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণই। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব। ফট করে এই বেডরুমটা তো ঠিক নেই, প্রথমেই চলে গেলাম বেডরুমে। আরে বেডরুম 5 নাম্বার সিরিয়ালে আছে, যাবই না ওখানে, আগে 4টে কমপ্লিট তো করি। কেমন? তাই কথাবার্তা শুরু হবে ব্রহ্মস্থান দিয়ে। ব্রহ্মস্থান যখন দেখলাম ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন আছে, ব্রহ্মস্থান নিয়ে কোনো কথাই বলবো না, ঠিক আছে, ব্রহ্মস্থান পারফেক্ট। কথা শুরু হবে মেইন এন্ট্রান্স থেকে। মেইন এন্ট্রান্স শুভ হোক বা অশুভ, কথা ওখান থেকেই স্টার্ট হবে। আপনার মেন গেটটা খুব ভালো জায়গায় আছে, এ আপনাকে সমৃদ্ধি দেবে। যে জোনে আছে সেই জোনের যেটা কাজ তাকে সেটা খুলে বললাম যে এই গেটটা আপনাকে এইভাবে দেবে। যদি নেগেটিভ জায়গায় থাকে, নেগেটিভিটির এফেক্ট কি আছে সেইটা আমি তাকে খুলে বললাম মেন এন্ট্রান্সের ক্ষেত্রে। ঠিক আছে? তারপরেই চলে গেলাম কোথায়? এন্ট্রান্সের পর কি বললাম? আচ্ছা এন্ট্রান্সের পর কি বললাম? টয়লেট বলেছিলেন। টয়লেট টয়লেট সবার জড়িয়ে জড়িয়ে আসছে কেন বুঝতে পারছি না। টয়লেট বলেছিলেন। হ্যাঁ, টয়লেট বলেছি এবং সেপটিক ট্যাঙ্ক একসঙ্গে জুড়ে। এই দুটো জিনিস দেখবো আমরা। তারপর নেক্সট 3 নাম্বার, বেডরুম 3 নাম্বার বেডরুম। কিচেন, হ্যাঁ, তারপর কিচেন, 3 নাম্বার কি? টয়লেটের পর কিচেন, 4 নাম্বার কি? 4 নম্বর বেডরুম। ঠিক করে। 4 নম্বর হচ্ছে কিচেন, টয়লেটের পর কিচেন, তারপরে বেডরুম। হুম। পরপর সিরিয়ালে গেলে কি হবে? ব্রহ্মস্থান হচ্ছে 1 নাম্বার, 2nd নাম্বারে এন্ট্রান্স, 3rd নাম্বারে টয়লেট সেপটিক ট্যাঙ্ক, 4th নাম্বারে কিচেন, 5th নাম্বারে কি? 5th এ বেডরুম, বেডরুম বেডরুম। বেডরুম হ্যাঁ। এবার 6 নাম্বারে 6th এ আমি দেখবো ডাইনিং দেখবো, ড্রয়িং দেখবো, কোথায় বসা হচ্ছে, কোথায় কি হচ্ছে, কে কোথায় কতক্ষণ সময় কাটাচ্ছে, এগুলো দেখবো। 7 নাম্বারে গিয়ে দেখবো ছবি টবি পিকচার কোথায় কে টাঙিয়ে রেখে দিয়েছে, কোথায় অ্যাকোরিয়াম রেখেছে, কোথায় কোথায় কি রেখেছে, কোন জিনিসের প্লেসমেন্ট কোথায়। এক কথায় বলতে গেলে কোন জিনিসটা ঠিক কোন জোনে কোন জায়গায় রাখা আছে, এটা আমার 7 নাম্বার চেক। 8 নাম্বার চেকে কালার চেক করবো। ঠিক আছে? এই 8খানা চেক আমাকে করতেই হবে ভিজিটে। টোটাল চেক কটা হয় একটা ভিজিটে গেলে? পুরো চেক 10টা হয়। কেমন? তার মধ্যে এই 8টা হচ্ছে প্রধান। প্রধান মানে এই 8টাই লাগে, সর্বক্ষেত্রে 8টাই লাগে। লাস্টে দুটো চেক থাকে। কি চেক? না, লাস্টে দুটো যে থাকে সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি, যতগুলো লোক বাড়িতে বসবাস করে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জানার চেষ্টা করা, তাকে তার চরিত্র সম্পর্কে, তার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, তার রুচি সম্পর্কে জানার চেষ্টা করা, এটাও কিন্তু ভিজিটের একটা অংশ। এটা 9 নাম্বার চেক। 10 নাম্বার চেক 10th লাস্ট, যদিও এই লাস্টের দুটো চেক 9 এবং 10 এটা অ্যাডভান্স বাস্তুর মধ্যে পড়ে, এই অ্যাস্ট্রো বাস্তুর মধ্যে পড়ে। লাস্টে 10 নাম্বার চেকে কি হয়? 10 নাম্বার চেকে হয় প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ডেট অফ বার্থ আছে
সে ডেট অফ বার্থ ওয়াইজ তাকে তার সঠিক জোন বলে দেওয়া, যে সে কোন জোনে বেশিক্ষণ সময় কাটাবে, কোথায় বেশিক্ষণ থাকবে, কোন জায়গাটা তার জন্য বেশি বেনিফিট নিয়ে আসবে, এবং সে তার কোন হাউসকে, যেরকম 12টা অ্যাস্ট্রোলজিক্যালি 12টা হাউস হয়, 12টা ঘর হয়, ঠিক আছে? তো প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এক একটা হাউস খুব ইম্পর্ট্যান্ট হয়, মানে তার জন্য ওই হাউসটাই বেশি প্রেফারেবল হয়। কারোর জন্য হতে পারে লগ্ন, হতে পারে 1 নাম্বার, হতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, যে কোনো একটা হাউস তার জন্যই কেবল প্রেফারেবল। তো তাকে আমরা তার বাড়ির সেই ডাইরেকশনে গিয়ে বেশিক্ষণ সময় কাটাতে বলবো, বা সেখানে এমন কিছু এলিমেন্টস, এমন কিছু জিনিস রাখতে বলবো যার দ্বারা তার সেই হাউসটা অ্যাক্টিভ হবে, এবং ওই হাউসটা অ্যাক্টিভ হওয়া মাত্রই তার অ্যাস্ট্রোলজিক্যালি যে সমস্ত দোষগুলো রয়েছে যার জন্য সে বাধাপ্রাপ্ত হচ্ছে প্রতিনিয়ত, সেগুলো ধীরে ধীরে কাটবে এবং সে তার পথে এগিয়ে যাবে, জ্ঞান করবে, উন্নতি করবে, সবকিছু সে লাভ করতে পারে। কেমন? এটা হচ্ছে একদম 10 নাম্বার লাস্ট চেক, এর উপরে কোনো চেক হয় না। এই 10টা চেক বাস্তু করতে গেলে সিরিয়াল ওয়াইজ আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এটা হচ্ছে পদ্ধতি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। যে না বুঝতে পেরেছেন হাত তুলবেন, আমি আবার বুঝিয়ে দেবো। দাদা আপনার এই আপনার ডিজাইনের সবচেয়ে যেটা মূল সমস্যা, কিচেনটা খুব খারাপ পজিশনে আছে। আমার ডিজাইনে এই মানে তো আমাদের যেটা পড়তে দিয়েছেন আর কি। ও আচ্ছা, তাই বলুন। আমি বলছি আমি যেগুলো সিরিয়ালটা বলবো সেই সিরিয়ালে হতো। বেশ, কিচেন ঠিক আছে। আপনি এবার আমাকে স্টেপ বাই স্টেপ বলুন কি খারাপ আছে, সেটা পরে বলবেন। আমি যে স্টেপটা শেখালাম এখন, সেই স্টেপ বাই স্টেপ বলে যান। 10টা বিচার করতে হবে, 8খানা, 8খানা না 7খানা করুন, 6খানা করুন আপনি। তো আপনার যাকে বলে 1 নম্বর ব্রহ্মস্থান, এটা তো ভালো পজিশনেই আছে, ওই জায়গাটা ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে মেন ডোরটাও পজিশনটা ভালো আছে। তারপর হচ্ছে টয়লেট 2S3 পজিশনে আছে, সেইখানে একটু সমস্যা হবে। তার কারণ কেন হবে? তার পাওয়ার, তার তার মানে পাওয়ার এবং কনফিডেন্সের জায়গাটা ওখানে জাস্ট মানে টয়লেট চলে এসছে তাই। এবং এটুকু তারপর বললে আছে হবে? কিচেন, সেটা, হ্যাঁ দাদা। এটুকু বললে হবে? তার টয়লেটটা ভুল জায়গায় আছে, কি কি ক্ষতি করবে? হ্যাঁ, পাওয়ার কনফিডেন্সের জায়গাটা আছে, ক্ষতি করবে, ব্যাস এইটুকু বলে আমি স্কিপ করে বেরিয়ে যাবো? শুধু এইটুকু ক্ষতি করবে, আর কিছু করবে না? মানে আর কিছু শেখা হয়নি এখনো অব্দি আপনার থেকে। অগ্নিকোণের টয়লেট নিয়ে আমি কিছু বলিনি এর থেকে বেশি। ও আচ্ছা, হ্যাঁ। তার ওই মানে কি লিকুইড খরচটা বেশি হয়ে যাবে, মানে অনেক টাকা জমতে অসুবিধা হবে। আর তো কিছু মনে পড়ছে না। স্যার রিলেশনশিপে প্রবলেম হবে, ডাইভোর্সের চান্স থাকবে, খাবারে চুল এরকম কেন? কি জন্যে? স্যার সাউথ ইস্টে টয়লেট। সাউথ ইস্টে টয়লেট থাকলে ডিভোর্স হবে? সম্পর্ক না, খারাপ হবে? না। এত কষ্ট করে ভিডিও বানানো আমার বৃথা এটা হয়ে গেল। অগ্নির জায়গা, একটু এটা অগ্নির জায়গা, এখানে ডিভোর্সের কোনো প্রশ্নই হবে না। স্যার সঞ্চয়টা হবে না স্যার, এটাই হবে না। শুধু এটুকুই সঞ্চয়, আর কিছু না? আর কিছুর সঙ্গে অগ্নির সম্পর্ক নেই?
কি অবস্থা, আর কে পারবে? স্যার একটু বলবো? বলুন। স্যার যেখানে বাথরুম আছে এসএসসি তে, এটা কনফিডেন্সের জায়গা, কনফিডেন্স কমে যাবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট ঠিক হবে না। আর যারা শেয়ার মার্কেটের কেউ যদি বিজনেস করে সেটাও ঠিকঠাক হবে না। তারপর লিকুইড ক্যাশ এগুলো ঠিক থাকবে না হাতে। তারপর তারপর স্যার এসএসসি ওটা তো জলতত্ত্বের জায়গা, ওখানটায় অগ্নি মানে ওই সরি অগ্নিতত্ত্বের জায়গা, ওখানে টয়লেট মানে জল চলে এসেছে, মানে ওখানটায় মানে আহ, ওই পেটে গোলমাল বা শারীরিক অসুস্থতা থেকে থাকবে সারা সারা জীবন। আর প্লাস ফিনান্সিয়ালি প্রবলেম হবে, আর ঘরে ঝগড়াঝাটি সবসময় থাকবে, একটু মানে মনোমালিন্য থেকে যাবে। স্যার কি নার্ভের জন্য? প্রবলেম হবে, হজমের প্রবলেম হবে। মনোমালিন্যর ব্যাপারটা এখানে আসবে না। নার্ভের প্রবলেম হবে, হজমের প্রবলেম হবে, লিকুইড ক্যাশের কনফিডেন্সের অভাব হবে, সেভিংস হবে না। বিষয়টা হয়ে গেছে এমন, আপনারা বলছেন ঠিকঠাকই বলছেন, কিন্তু একজনের থেকে সবটা পাওয়া যাচ্ছে না। আমার যে কোনো একজনের থেকে সবটা চাই। আমি আবার স্যার রিপিট বলবো, করছি, বলো। এটা হলো আপনার, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। এটা হলো আপনার খাতা এসএসসি দেখে মানে বলবে? সাউথ অফ, হ্যাঁ হ্যাঁ। খাতা দেখে বললে হবে না? খাতা আমি স্যার নেই স্যার এখানে, আমি এক জায়গাতে এসেছি। তো এটা হলো সাউথ অফ সাউথ ইস্ট। এটা প্রপার অগ্নির জায়গা নয়, মানে অগ্নির মধ্যেই পড়ছে। সাউথ ইস্টেতে যেমন অগ্নির পাওয়ারটা মারাত্মক আছে, এসএসসি তে তুলনামূলক একটু কম। এটাতে এখানে বেডরুমও হতে পারে, কোনো অসুবিধা নেই। আর এটাতে আপনার যেহেতু একটা অগ্নির জায়গা, এখানে টয়লেট ঢুকলে পরে মানে যেহেতু টয়লেট মানে নোংরা আবর্জনা আসছে, আপনার অগ্নি আমাদের পেটে থাকে, পেটের সমস্যা আসবে, আর্থিকের মানে টাকা পয়সা ডাউন হয়ে যাবে, এটাই মেন। আর এখানে কনফিডেন্সের অভাব হয়ে যাবে, যে কোনো কাজেতে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটার ঘাটতি হবে। আর সাউথটা হলো প্রপার ভালো মাস্টার বেডরুম হবে সাউথ। এটা পুরো নেভা আগুনের মতন জায়গা। যদিও বা আপনি সাউথটা নিয়ে আপনি এখন বলছেন না, আমি এসএসসিটা নিয়েই বলছি। হ্যালো, আর চেষ্টা করবে? আর কেউ নেই চেষ্টা করার মতন? বলো সংকেত। স্যার এসএসসি তো স্যার এখানে এসএসসির পার্টটা পুরোটাই আছে। হ্যাঁ স্যার, তো স্যার যেহেতু এসএসসি 75.5 ডিগ্রি এটা একটা অ্যাঙ্গেল, মানে কোনটা, তো অত ডিগ্রিতে অবস্থান করছে। এখানে অ্যাকচুয়ালি টয়লেট থাকাটা উচিত হয়নি, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে স্যার অগ্নিতত্ত্বের একটা পার্ট। এখানে জলতত্ত্বের কিছু আসাটা উচিতই নয়। যেহেতু এখানে জলতত্ত্ব এসেছে সেই জন্য আগের জন যেগুলো বললো, যে যে ব্যক্তি এই গৃহে বাস করে আর কি, মানে যারা থাকে আর কি, তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে কনফিডেন্স লো হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি টয়লেটটা না থেকে বেডরুম থাকতো তাহলে খুবই ভালো হতো, বা কিচেন থাকলো আরো ভালো হতো। আচ্ছা, এখানে যে মানে ব্যক্তি থাকবে, সে যদি কোনো চাকরি করে বা কোনো ব্যবসা করে, যাই করে, ঠিক আছে, তার লাইফে গ্রোথ থাকবে না, যেহেতু টয়লেটটা আছে বলে। ঠিক আছে, আর এর আগে একজন এখানে একটা বলছিলেন একটু প্রশ্ন আগে আছে, যে, হ্যাঁ এখানে একটা প্রশ্ন হচ্ছে, তুমি এক্ষুনি বললে যদি চাকরি করে বা ব্যবসা করে গ্রোথ থাকবে না।
আমার প্রশ্ন হ্যাঁ। হচ্ছে, চাকরিটা না আমি গেলাম না, আমি যদি ব্যবসার দিকে দেখি, ব্যবসা চলবে কি চলবে না? না, ব্যবসা ডাউন হবে। চলবে কি যদি চলবে কেউ না? ভালো ব্যবসা, চলবে না, না, একদমই ব্যবসা বন্ধ হয়ে যাবে। চলবে না স্যার। এই কথাটাই আমি বহুক্ষণ ধরে শুনতে চাইছি। প্রত্যেকে টাকা থাকবে না, সেভিংস হবে না, এই জায়গাতে আটকে আছে। অগ্নিকোণের টয়লেট এমন এফেক্ট নিয়ে আসে, কোটিপতিকেও রোডপতি বানিয়ে দেয়। আবার সেই অগ্নিকোণে যদি কিচেন চলে যায়, রোডপতিকে কোটিপতিও বানিয়ে দিতে পারে। এতটাই পাওয়ারফুল, এতটাই মারাত্মক। অগ্নিকোণকে নিয়ে এত সুন্দর বলা হচ্ছে না পুরো বাস্তুশাস্ত্রে। 16 দিকের মধ্যে যদি 15টা দিকের মধ্যে দোষ থাকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। 16 দিকের মধ্যে যদি 15টা দিক দোষযুক্ত হয়, কিচ্ছু যায় আসে না। যদি আমার অগ্নি স্ট্রং থাকে, আমি খুব তাড়াতাড়ি বাকি 15 দিককে ঠিক করে নিতে পারি। কিন্তু বাকি 15টা দিক আমার ঠিক আছে, কিন্তু অগ্নি ঠিক নেই, এর অর্থ গাড্ডায় পড়ে গেছি, উঠতে পারা খুব মুশকিল। তাই অগ্নিকোণকে খুব ছোট্ট করে দেখছি আমরা, এতটাও ছোট করে দেখার বিষয় নয়। অগ্নিকোণ কিন্তু বিরাট বড়। পৃথিবী তত্ত্ব অর্থাৎ সাউথ ওয়েস্ট এবং এসএসডব্লিউ, এই দুটো জায়গা সম্পূর্ণ বাস্তুর আধার, সম্পূর্ণ বাস্তু শাস্ত্রকে ধারণ করে আছে, বাস্তুর ক্ষমতাকে ধারণ করে আছে কে? এসএসডব্লিউ এবং সাউথ ওয়েস্ট। কিন্তু ধারণ করলে তো হবে না, চালাতে হবে। তো সেই চালিকা শক্তি অগ্নিকোণ। সৃষ্টির মধ্যে 3 দেবতা বাস করেন, মানে এ করেন, সম্পূর্ণ জগৎ সংসারকে পরিচালিত করেন। তার মধ্যে ব্রহ্মাদেব হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণুদেব পালনকর্তা এবং মহাদেব সংহারকর্তা। ব্রহ্মদেবের কাজ কি? প্রতিনিয়ত সৃষ্টি করে যাওয়া, এবং সেই সৃষ্টিকে পালন করার দায়িত্ব বিষ্ণুদেবের, নারায়ণের। এখানে কি হচ্ছে বিষয়টা? এখানেও 3 শক্তির কাজ আছে। 3 শক্তির কাজ কি রকম? না, এখানে যে 3 শক্তি আছে, এটি হচ্ছে প্রথম যে শক্তি, সেটি কি না, সেটি হচ্ছে উদ্ভাবনী, অর্থাৎ সৃষ্টি। সৃষ্টি করবে কে? না, ব্রহ্মা সৃষ্টি করবে। সেই স্বরূপটা এখানে ঈশান কোণকে দেওয়া হয়েছে। ওই জায়গা আমাদের মস্তিষ্ক, চিন্তার মূল ভাবনা থেকেই তো আসবে না? সেই ভাবনার জায়গায় ঈশান কোণ, অর্থাৎ ওইখান থেকেই সৃষ্টি হচ্ছে। সৃষ্টি এবার কি স্থিতি, অর্থাৎ পালন করবে যে, সে পালন শক্তি কোথায় আছে? অগ্নিকোণে। অগ্নি এবার পালন করবে, ওর কাছে পালনীয় শক্তি রয়েছে। তারপর সংহারক শক্তি এবং ধারক শক্তিও বটে। কোথায় রয়েছে? নৈಋত্য কোণে, সাউথ ওয়েস্ট। এই হচ্ছে ত্রিশক্তি এবং ত্রিদেবের স্থান। কেমন? তাই অগ্নিকোণকে নিয়ে যখন কথা হচ্ছে, তখন সেটা কিন্তু বাবা যাতা ব্যাপার নয়। এই সম্পূর্ণ সংসারের মধ্যে বিষ্ণুকে, নারায়ণকে মনে করা হয় সর্বশক্তিমান। কেন না, তার কাছে পালন করার শক্তি আছে। আমরা বলি না যে জন্মদাতার থেকে পালন যে করে, পালনকর্তার দাম বেশি হয়, পালনকর্তার সম্মান বেশি হয়। কেন বলা হয়? কারণ জন্ম দিতে সময় লাগে না, পালন করতে গেলে অনেক রকম ত্যাগের প্রয়োজন হয়, অনেক বলিদানের প্রয়োজন হয়, তাই না? সে পালন করার ক্ষমতা কোথায়? না অগ্নিকোণের কাছে। ভাবে এবার অগ্নিকোণ কত শক্তিশালী। তাই সৃষ্টি স্থিতি প্রলয় যেরকম আমাদের ব্রহ্মাণ্ডেও আছে, ঠিক তেমনি সৃষ্টি স্থিতি প্রলয় আমাদের বাস্তুতেও আছে। এই কারণেই সাউথ ওয়েস্টের টয়লেটকে এত বেশি ভয় করা হয়, এত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ওখান থেকেই প্রলয় সৃষ্টি হয়, ওখান থেকেই সব ছাড়খাড় হয়, ওখান থেকেই কিন্তু সব ধ্বংস হয়। আবার ওই জায়গাতেই লুকিয়ে আছে মূল শান্তি, একদম মহাদেবের মতো। স্যার এই জায়গাটা 3 একবার বলুন নাম্বার না, আমার চক্র কথাটা কেটে গেল। হ্যালো স্যার, শুনতে পেলাম না, এই জায়গাটা রেকর্ডিং। একটুখানি।
সৃষ্টি স্থিতি প্রলয়ে ঠিক মহাদেবের মতন। মহাদেবের যখন তৃতীয় নেত্র খোলে তখন সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, আবার সেই মহাদেব যখন শান্ত তখন ভোলে বাবা, তার কাছে যা চা হচ্ছে সব দিয়ে দেবে। নৈরুৎকোণ ঠিক সেই রকম, যতক্ষণ ঠিক আছে, শান্ত আছে, যা খুশি করা যায়। যখনই টয়লেট নিয়ে গেলাম বা তার অ্যান্টি কিছু নিয়ে গেলাম, যখনই সে রেগে গেল, একবার খেপে গেল, তখন হাজার কিছু বললেও সে আর থামবে না, সব শেষ করে দেবে। এমনই ক্ষমতা রাখে। স্যার, এটা একই কি রকম জিনিস অগ্নিকোণে স্যার অগ্নিকোণের সঙ্গে বলছেন? সাউথ ওয়েস্ট। একই রকম সাউথ জিনিস ওয়েস্ট। অগ্নিকোণের সাথেও হয়, একই রকম জিনিস ঈশান কোণের সাথেও হয়। এই জন্যই বলা হয় যে তিনটে দিকের কোনো প্রতিকার কাজ করে না। কেন বলা হয় যে তিন দিকের কোনো প্রতিকার হয় না? কারণ মূল সৃষ্টি স্থিতি প্রলয়ই এখানে লুকিয়ে আছে, এদেরকে কি প্রতিকার দেওয়া হবে? ব্রহ্মার কোনো প্রতিকার হয়? এখন যদি ব্রহ্মদেবকে দেখে বলে আপনার গ্রহদোষ আছে, আপনাকে প্রতিকার নিতে হবে, ব্যাপারটা একটু কৌতুক হয়ে যাবে না? না ব্রহ্মার প্রতিকার প্রয়োজন হয়, না বিষ্ণুর প্রতিকার লাগে, না মহাদেবের প্রতিকার লাগে। ওখান থেকেই সব সৃষ্টি হয় না? যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয় তাকে সেই তারই তৈরি করা সৃষ্টি নিয়ে গিয়ে বলছি না ধারণ করো, তোমার দোষ কেটে যাবে। ব্যাপারটা ঠিক এরকম। সবার ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেছে, আমারটাই শুধু অন রয়েছে। আর আমি টুক করে ক্যামেরাটা অফ করলে আমি ক্লাসটাই বন্ধ হয়ে যাবে। মাত্র দুজন। বেশ, ঠিক আছে। এই অবধি কারোর বুঝতে অসুবিধা? না স্যার। পরিষ্কার তো? হ্যাঁ। এইবার আমি যে স্টেপগুলো বললাম, ব্রহ্মস্থান থেকে শুরু করে 8খানা স্টেপ, একটা একটা করে এই যে ছকটা দিয়েছি সামনে, যে কেউ একজন আনমিউট করো এবং আমাকে শোনাও। কি অবস্থা? কেউ আসছে না? হুম? কে বলবে? কে বলবে? কারোর কোনো কথা আসছে না, অথচ দেখতে পাচ্ছি মাইক দুটো মতন অন রয়েছে, কিন্তু কোনো শব্দ আসছে না। পার্থ, এবার তো মুখ খুলতে হবে বাবা। আচ্ছা, সংকেত হাত তুলেছে, সংকেত বলো। এখানে যেহেতু এন্ট্রিতেই এনাদের লিস্ট পড়ছে, মানে গেট মেন এন্ট্রান্স, তো খুব সম্ভবত এই ব্যক্তি রাজনীতির সাথে যুক্ত আছেন, হুম। বা রাজনীতির সাথে যুক্ত না থাকলেও ইনি সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন। আর তবে স্ট্রং বন্ডটা রাজনীতির সাথে দেখাচ্ছে। খুব ভালো জায়গায় এন্ট্রান্সটা আছে, এন্ট্রান্স নিয়ে কোনো বেশি কথা হবে না।
এবং যদি ইনি রাজনীতির সাথে যুক্ত থাকেন তাহলে এনার ফেম খুব ভালো হবে, নাম জ্ঞান ধ্যান খুব ভালো আসবে, যেটা একদম ইস্ট পোর্শনেই এনার মেইন এন্ট্রান্সটা আছে। হুম। পর দিকে যাবো নাকি আরো বলবো এই দিক সম্পর্কে? হ্যাঁ, পরপর বলে যাও, পরপর স্টেপ বাই স্টেপ, যেটা বললাম আমি। সব বলতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সামনের রোববারে যাবে বললে না? হ্যাঁ, সামনের রোববার আমি কিছু করবো না, বিচার তুমি করবে। কিচ্ছু নয়। আচ্ছা সেকেন্ড, হুম বলছি। হুম আচ্ছা প্রথমে তো ব্রহ্মস্থান তো এনার একদম ক্লিয়ার আছে, কোনো ইস্যু নেই। আর সেকেন্ড এন্ট্রান্সও এনার খুব ঠিকঠাক জায়গাতে আছে, কোনো ইস্যু নেই। থার্ড টয়লেট দুটো আছে এখানে ডাব্লিউসি। স্যার এখানে যে ডাব্লিউসি আছে ওখানে কি স্যার বাস মানে বাথরুম নাকি ওখানে প্যান আছে, পট আছে? পট নেই ওটা। বাস বাথরুম, তাই তো? হুম তো স্যার সেক্ষেত্রে স্যার ওটা যে খুব বেশি এফেক্ট দেবে সেটা তো মানে আমি দেখতে পাচ্ছি না লাইফে। আর যদি সেকেন্ডারি বাথরুমটার হুম কথা বলা হয় তাহলে তো ওটা তো মানে এতক্ষণ ওটা ডিসকাস হলোই, ওটাতে প্রচুর ইস্যু। লাইক ওটা ওখানে থেকে খুব বড় ভুল হয়েছে। যিনি ওই বাড়িতে থাকবেন তার তো ব্যবসা যাবে ডুবে, ভিখারি হয়ে যাবে, ফ্ল্যাট বেচতে হবে, মাটি ঘরে যেতে হবে, খাবার দাবার কিছু হজম হবে না, যা খাবে তাই গ্যাসে রূপান্তর হবে। আর ওই কর্নারেই আমি দেখতে পাচ্ছি একটা বেডরুমও আছে। না সরি, এখন তো বেডরুম যাবো না, সরি ভুল হুম বললাম। তাই হলো 1 2 3। এবার হচ্ছে কিচেন জোন। কিচেন জোনটা কোথায় আছে? নর্থ, উত্তরের দিকে কিচেন আছে স্যার, এটা তো জলতত্ত্বের অংশ। হুম তাছাড়া ওখানে কিচেন, তাহলে ওখানে তো স্যার অগ্নি, মানে ইনকাম সোর্স তো মানে পুরোই গেল বলে আর কি। মানে কিছুই ইনকাম সোর্স থাকবে না, মানে ইনকাম যেমন হবেও না, আর যদি কিছু আসেও সেটা ওই টয়লেট যে পোর্শনে আছে ওখানের জন্য সেই ইনকামটা সঞ্চয় হবে না, মানে যেমন আয় হবে তেমনই ব্যয় হয়ে যাবে, এবং ধীরে ধীরে সে পুরো নিঃস্বই হয়ে যাবে কাইন্ড অফ। ঠিক আছে, মানে একদমই শেষ। এবারে দেখতে হবে রং কি আছে না আছে, সেটা তো পরের কথা। তবে হ্যাঁ, এই কোণে ওই বাস যদি বলেন যে একটা কিছু টিপসের মাধ্যমে যদি ওই টয়লেটটাকে ঠিক করা যেতে পারে, তাহলে স্যার আপনি বলেছিলেন যে ওখানে একটা রেড কালারের ফিতে দিয়ে যদি জিনিসটাকে ঘিরে দেওয়া হয়, এক বাটি নুন রাখা হয়, তাহলে 100% না হলেও 10% বা 25% সেই এফেক্টটাকে কমানো যেতে পারে। আচ্ছা এখানে কিচেন যেই জোনটায় আছে স্যার, ওখান থেকে কিছু করাই যাবে না, ওখান থেকে কিচেনটা মাস্ট সরাতেই হবে, কারণ ফায়ার তো অ্যান্টি, জলের অ্যান্টি, ও কোনো উপায় নেই, ওটাকে ওখান থেকে সরাতেই হবে। আচ্ছা গেল তাহলে। ও একটা দুটো তিনটে চারটে। এরপর স্যার বেডরুম যদি স্যার বলা হয়, প্রথম যে আমাদের সাউথ ইস্টের দিকে যে বেডরুমটা আছে ও তো সেই অগ্নিকোণেই পড়ছে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য লাইফে ঝামেলা ঝগড়া লেগে থাকবে। ঠিক আছে, রাত্রে ঘুম হবে না ভালো, প্রচন্ড পরিমাণে মেজাজ উগ্র থাকবে যারা বাস করবে। ঠিক আছে, আহ, আর এদিকে যে সেকেন্ডারি বেডরুম আছে এটা কোথায় আছে? ওয়েস্টের দিকে। ওনার তো সম্ভবত বেডটা ওই প্রপার ওয়েস্টে, আমি 100% ওই প্রপার ওয়েস্ট ওনার বেড নেই। ওনার বেডটা সম্ভবত WNW তেই আছে। তো ওখানে যদি ওনার বেড থাকে, লাইফে প্রচুর ডিপ্রেশন থাকবে। মানে মানুষের সব থেকে মূল পার্ট হচ্ছে একটা বেডরুম। সেখানে সে সারাদিন পরে যাই করুক, চাকরি করুক, ব্যবসা করুক, সেখানে সে এসে রেস্ট নিতে চায়। যদি সেই রেস্ট পোর্শনে গিয়ে যদি সে শুয়ে ডিপ্রেশনে ভোগে, তাহলে তার নেক্সট ডেটা তো একদমই খারাপ যাবে, মানে ভালো যাবেই না। ঠিক আছে স্যার। তো পরের বেডরুমটা আছে স্যার ব্যাংকিং সাপোর্ট এবং NNW। ঠিক আছে, তো NNW জানি না ঠিক কোন পোর্শনটা বেড আছে, আমার মনে হয় খুব সম্ভবত NNW তে হাফ পোর্শন আছে এবং NW তে হাফ পোর্শন আছে। যদি NNW র দিকে হাজবেন্ড ওয়াইফ শোয়, তাহলে স্যার তাদের ফিজিক্যাল লাইফ স্যার একদম মারাত্মক, মানে অপূর্ব ফিজিক্যাল লাইফ হবে। বেডরুম হতে পারে, এক কথায় বেডরুম হতে পারে, কোনো ক্ষতি নেই ওই পোর্শনটায়। ঠিক আছে স্যার। আর স্যার ওইখানে ওই ব্যাংকিং জোন মানে NW যে জোনটা, ওইখানে ওই ওয়াইড ভি আর ওটা কি স্যার ব্যালকনি? ব্যালকনি। হ্যাঁ স্যার, তাহলে ওই ব্যালকনির মধ্যে স্যার যদি কিছু রাখা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে বেশ কিছু খুচরো পয়সা রাখা যেতে পারে স্যার। তাহলে একটু হলেও কোথাও দিয়ে হলেও একটা মোটামুটি স্যার সাপোর্ট পাবে। কিন্তু বাকি যা দিক ঘেটে আছে, এই যে মানে ফ্ল্যাটে বাস করছে তার অন্ধকার স্যার, ভবিষ্যতে ডুববে 100% স্যার, ডুববে একদম। লিখিত প্রামাণ্য নিচে আপনার নাম লিখে দেবো, আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবো, সে ডুবে যাবে একদম 100%। এই জায়গাটা একটু বুঝতে পারলাম না, একবার বলো ভাই। কোনখানটা?
এইমাত্র যে বলে নাকি পয়সা রাখতে হবে কোন জায়গাটা করে বললে? স্যার বলে দেবে, ওসব টোটকা পরে আসো, আগে এখানে সলিউশনে আসো, তারপরে অন্য কথা। আর একটা কথা, NNW তে ওই যে বললে হাজবেন্ড ওয়াইফের খুব ভালো জায়গা, ও সত্যি ওটা ভালো জায়গা, কিন্তু এখানে যদি ঘরের রং যদি লাল হয় তাহলে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, সে তো এখন তো আমি ডিভোর্স হবে মানে এক্সট্রা অ্যাফেয়ার হবে ওয়াইফের আমি দিক তো থেকে হবে। আমি তো এই মুহূর্তে রং মানে বাস্তুতে গিয়ে ভিজিট করে বলছি না, আমি এখন বাস ছক থেকে ভিজিট করছি, আমি তো রঙে যাচ্ছি না। ও তাহলে কেন আচ্ছা আচ্ছা কেন বলতে আচ্ছা, যাবো যে ডিভোর্স হবে নাকি তার এক্সট্রা ম্যারিটাল অফার হবে, অ্যাফেয়ার হবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক বাস আছে ঠিক আছে। উপরের পিকচার থেকে যেটুকু বুঝলাম এটুকু বললাম। এরপরে ওই পোর্শনে ওই বিল্ডিং এ যেতে হবে, গিয়ে দেখতে হবে কোথায় কি রং আছে, কোথায় কি ছবি আছে। এবং এখন যদি ওই যেখানে এই মুহূর্তে আমাদের কি আছে যেন বেডরুম আছে, অগ্নিকোণ, ওখানে যদি এখন সে তার যেহেতু বেডরুম জানালায় যদি শখ করে একটা জলের পাত্রের মধ্যে একটা মানি প্ল্যান্ট বা একটা লাকি ব্যাম্বু বা একটা গ্লাসে জল ভর্তি করে কনস্ট্যান্ট রেখে দেয়, বা এসির যে জলটা পড়ে সেই জলটা যদি কোনো বাড়ির ভিতরে বা কোনো বালতিতে বাকেটে স্টোর হয়, তাহলে সে তো হার্ম করবেই, ক্ষতি করবেই। এমনি ওটা ফায়ার জোন, তার উপরে সেখানে জল রাখা হচ্ছে, সে তো যাবে, ডুবে যাবেই, তো সব দিক থেকে ডুবে যাবে, শুধু হেলথ যাবে না, তার ইনকাম সোর্সও যাবে, যা ইনকাম করবে কিছু জমাতে পারবে না, সব বেরিয়ে যাবে, ক্যাশ ফ্লো প্রচুর থাকবে লাইফে। ঠিক আছে, আবার ঠিক তেমনই যদি কিচেন পোর্শনে যেখানে কুবের জোন বা নর্থ জোন ওয়াটার এরিয়া, ওখানে যদি এখন একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রাখে, কিচেনের তো এনার্জি সেটা ধ্বংস করবে, তারপরে হলেও কোথাও না কোথাও ওই 5% 10% হলেও সে সাপোর্ট পাবে, যেহেতু একটা গ্লাসের মধ্যে জল রেখেছে বা একটা গ্লাসের মধ্যে বা যে কোনো কিছু জিনিস রেখেছে। আর যদি এখন এখানের মধ্যে সলিউশন যদি স্যার কিছু জানতে চায়, তাহলে উপায় আছে। শুধুমাত্র এইখানে যে টয়লেটটা আছে SSC, তাও সেটা কতটুকু কার্যকরী হবে বলতে পারবো না, 25% ধরে চলছি। যদি ওখানে একটা রেড কালারের যে প্যান পট আছে, সেই পট এরিয়াটা যদি একটা রেড কালারের ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়, তাহলে ওই যে পটের যে এনার্জিটা সেটা বাইরে বেরোতে পারবে না। আর হচ্ছে যে এক বাটি নুন রাখতে হবে, এবং যে এক্সস্ট আছে বাথরুমে তো সবার এক্সস্ট থাকে, সেই এক্সস্টটাকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে, যেন ওই যে রাহু বা কেতু, মানে রাহু যে ওই রাহুর যেন কোনো কিছু কোনোভাবে বাড়ির ভিতরে এন্ট্রি না করতে পারে। আচ্ছা স্যার, এরপরে কি স্যার আর কিছু বলবো? আর ড্রয়িং রুম তো তখন আমি বললাম, সাউথের যে পোর্শনটা ওটা তো ফান অ্যান্ড প্লেজার, ওখানে যদি একটা সোফা ফেলে রেখে দেওয়া হয় এবং সেখানে যদি একটা দূরে টিভি লাগে, যদি বাড়ির ফ্যামিলি টাইম স্পেন্ড করে, খুব ভালো টাইম স্পেন্ড হবে তাদের, মানে খুব ভালো টাইম স্পেন্ড করবে তারা। স্যার কি ভুল বললাম একটু বলে বেশ, দেবেন। খুব সুন্দর বলেছো, ভুল সেরকম খুঁজে পাইনি আমি, খুব ভালোই বলেছো, আচ্ছা ঠিকঠাকই বলেছো। তবে রেমেডির দিকে যেতে যেও না, এখন রেমেডিটা ভুল বলেছো। আচ্ছা, ঠিক আছে, ভুল হয়ে গেছে বলে সরি। হুম, স্যার আগের দিনের ওই বাড়িটা স্যার সেকেন্ড ফ্লোরটা হয়ে গেছে, ওটা পাঠাবো আপনাকে? পাঠিয়ে দাও। নেক্সট এবার বলবে মেরি সরকার, ড্রয়িং চেঞ্জ। দেখা যাচ্ছে ড্রয়িং স্পষ্ট আসছে? স্যার একটু জুম করলে ভালো হয়। ছবিটা স্পষ্ট পাচ্ছি না স্যার। রোটেট করলে ভালো হয় পিকচারটা, রোটেট করে জুম করলে ভালো হয়। উম, ঠিক আছে, এটা ছাড়ো, আশা করি এটা দেখা যাবে স্পষ্ট, কিন্তু এটা বুঝতে পারবে এটা ইনকমপ্লিট আছে। ঠিক আছে স্যার, এটা তো হয়ে যাবে, এই যেটা আচ্ছা, দেখাচ্ছেন এখন। আমি চেঞ্জ করে দিচ্ছি, 1 মিনিট।
দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ স্যার। এইটার আমাকে স্টেপ বাই স্টেপ বলবে মেরি সরকার, একদম ব্রহ্মস্থান থেকে শুরু করে। ব্রহ্মস্থান তো স্যার মিডিলে নেই, মানে ফাঁকা মিডিলে নেই জায়গাতে মানে? নেই আর কি। আচ্ছা, ফাঁকা জায়গাতে নেই। হ্যাঁ, ঠিক আছে। ব্রহ্মস্থান তাহলে কি দোষস্থ? উম, ব্রহ্মস্থান যদি দোষস্থ হয় কি সমস্যা হবে? জানা নেই স্যার, একটু বলে দিন। ব্রহ্মস্থান হচ্ছে সমস্ত শক্তির ঊর্জা, ওখানে স্বয়ং ব্রহ্মদেবের অবস্থান। সেই ব্রহ্মদেব সৃষ্টিকর্তা, হুম, তার দ্বারা সম্পূর্ণ সৃষ্টি সৃষ্টি হয়, পরিচালিত হয় না, সৃষ্টি হয়। তো যদি সেই হুম, ব্রহ্মদেবী ব্লকেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে বাকি 16 দিকে সে শক্তি ট্রান্সফার করতে পারবে না। ব্রহ্মস্থান যদি আচ্ছা, খারাপ হয়ে যায়, 16 দিক এমনি খারাপ হয়ে যাবে। 16 আচ্ছা। দিককে ঠিক করে কোনো লাভের লাভ হবে না যদি ব্রহ্মস্থান খারাপ হয়। আর ব্রহ্মস্থান হচ্ছে বাস্তু পুরুষের নাভি স্থান। এবার হুম, যদি আমাদের নাভিতেই কোনো গন্ডগোল থাকে, হুম, আমাদের শরীরে কি রোগ হতে বাকি থাকবে কিছু? আমি আজকে একটা রোগের ওষুধ খাবো আর কালকে আরেকটা রোগ সৃষ্টি হবে। কেননা মেন প্রবলেম নাভিতে রয়েছে। নাভি হচ্ছে হুম, আমাদের শরীরের মধ্যপ্রদেশ, একদম মাঝখান, সেন্টার পয়েন্ট। হুম। সেন্টার পয়েন্টই যখন খারাপ হয়ে যাবে তখন তো সবই খারাপ। কেমন তাহলে তাই এটার কোনো ব্রহ্মস্থান রেমেডি খারাপ নেই মানে স্যার? কোন রেমেডি নেই। আচ্ছা, সংকেত, এটার নাম প্রমিত না, এটার নাম প্রীতম। প্রীতম ব্যানার্জি হবে। আচ্ছা আচ্ছা, আমি এডিট করে আবার পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা স্যার, এবারে এন্ট্রান্সটা অনেকগুলো এন্ট্রান্স দেখাচ্ছে তো। এন্ট্রান্স অনেকগুলো না, দুটো এন্ট্রান্স আছে। দুটো এন্ট্রান্স আছে, তার মধ্যে ইস্টের দিকে যে এন্ট্রান্সটা আছে, হুম, ওটা একটা অর্থাৎ এন্ট্রান্স। আর ইএসসি তে এন্ট্রান্সটা পড়ছে, ওটা ইউজ হয়, বাকিগুলো ইউজ হয় না। ইএসসিও ঠিক ইএসসি পড়ছে না, তে সাউথ যেটা ইস্ট পড়ছে। পড়ছে। ইএসসি তে না, সাউথ ইস্ট পড়ছে, আমি ভুল বললাম। সাউথ ইস্ট, আচ্ছা, যেটা এন্ট্রান্স 4.6 আছে তাই তো? হুম। সাউথ ইস্ট, হ্যাঁ। সাউথ ইস্টে এন্ট্রান্স পড়ছে মানে হচ্ছে আপনার পূর্ব দিকে পড়ছে এন্ট্রান্স, যার জন্য আপনার সাউথ ইস্ট এন্ট্রান্স কি হবে, খারাপ না ভালো? সাউথ ইস্ট এন্ট্রান্স আপনি বলেছেন এখনকার ফ্যামিলির জন্য ভালো। ভালো? ঠিক আছে, বলুন, কন্টিনিউ আহ, করুন, বলছি, শেষে বলছি। ও সরি, ইস্ট হচ্ছে, আপনার আমি ইস্ট মাথায় হচ্ছে যেটা আমি আসছে বুঝেছি। বলে দিন। হ্যাঁ, না, সাউথ ইস্ট হচ্ছে আপনার অগ্নিকোণ। আমি ইস্টটা নিয়ে হুম, ভেবেছি স্যার। সাউথ ইস্ট হচ্ছে আপনার অগ্নিকোণ, যেটা ফায়ার এলিমেন্ট। এখানে আপনার হুম, এন্ট্রান্সও ভালো হবে না। হুম। এন্ট্রান্সটার থাকলে আপনার কি হবে এক্সাক্ট আমি সেটা জানি না, মানে ওখানে ফায়ার এলিমেন্টে আপনার জলের জায়গাটা এলাম সেটা জানি, যে ওখানে অর্থনৈতিক খারাপ হবে। আর যেটা এখন আলোচনা হলো যে ব্যবসা একদমই থাকবে না, কিন্তু এন্ট্রান্সটা হলেও সেম। টয়লেট আসলে, সেম, হ্যাঁ। সাউথ ইস্টে টয়লেট আসলে যে ইফেক্ট নিয়ে আসবে, এন্ট্রান্স আসলেও এন্ট্রান্স সে এলেও শেষ। একই ইফেক্ট। আচ্ছা, তার মানে ঠিক এনার আছে, এন্ট্রান্স বরঞ্চ থাকলে টয়লেট এখানে। বেশি খারাপ ইফেক্ট। আচ্ছা,
তার মানে এখানে এন্ট্রান্স আসলে ওনার হচ্ছে যিনি থাকেন বাড়িতে যারা, তাদের ওখানে ব্যবসা বা কাজকর্ম কোনোটাই কিছু থাকবে না, আর্থিক সমস্যাতে ভুগবেন, মানে কোনো রকম টাকা পত্র সেভিংস হবে না। তারপর তারপর হচ্ছে আপনার এন্ট্রান্সের তারপর পরে আচ্ছা বাথরুম, বেডরুম, ব্যালকনি, বাথরুম, আচ্ছা ওয়াটার ট্যাপ, এসি কোণে। আচ্ছা স্যার, এই এসি কোণে এসএসসি যেটা আছে ওটা ওয়াটার ট্যাপ লেখা আছে, বাথরুমটা কোনটা? আচ্ছা বাথরুম এখানে আছে আপনার এস ডাব্লিউ তে। হুম, বাথরুম দুটো আছে। দুটো আছে, মেন ডাব্লিউ এন্ট্রান্সের তে পাশেই একটা, একটা বাথরুম আছে। যেটা ওয়াটার বলে লেখা আছে, ওয়াটার ট্যাপ বলে। হুম, আচ্ছা এটা আর এটা হচ্ছে S। এখানে পাশে এসএসই, এসএসসি তে আপনার ওয়াটার ট্যাঙ্ক আছে, মানে এখানে হচ্ছে আপনার সেম ওরকমই হবে স্যার, মানে টাকা পয়সা থাকবে না, মানে ওয়াটার ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক বা ওয়াটার এসব আনলে আপনার টাকা পয়সা কোনো কিছুই ওখানে থাকবে না। হুম। ওটাই হচ্ছে, আর আপনার তারপর এস ডাব্লিউ, আর এটা হচ্ছে আপনার ডাব্লিউ। ডাব্লিউটা হচ্ছে আপনার ওটা ওটা এডুকেশন জোন, ডাব্লিউটা হুম, ওখানে বাথরুম আছে, মানে ওখানে বাথরুম থাকলে আপনার এডুকেশনে হ্যাম্পার হবে, মানে কি হবে আমি জানি না, মানে এডুকেশন জোন এটুকু জানি, ওখানে বেডরুম কিচেন এসব কিছুই, বেডরুম কিচেন এগুলো করতে পারি কিন্তু বাথরুম করতে পারি না ওখানে, মেবি বাথরুম আছে এই কারণে হয়তো এডুকেশনটা পুরোটা নষ্ট হবে, মানে কনসেন্ট্রেট বাচ্চা পড়াশোনা ওখানে কোনোভাবেই করতে পারবেন না। বেশ ঠিক আছে, নেক্সট। বাথরুম হলো, এবার কিচেন, কিচেন আছে বাথরুমের পাশেই। আচ্ছা আর এটা হচ্ছে আপনার ইস্টটা, আচ্ছা সাউথ ওয়েস্টে কিচেন আছে প্লাস সেপটিক ট্যাঙ্ক আছে, সেপটিক ট্যাঙ্ক আছে মানে স্যার ওটা তো খুবই খারাপ। হুম, ডাব্লিউ তে আপনার বাথরুম, সেপটিক ট্যাঙ্ক আছে, মানে ওটা হচ্ছে আমাদের সম্পর্কের জায়গা, প্লাস ওখানে যদি আপনার কিচেন থাকে প্লাস সেপটিক ট্যাঙ্কও আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে সম্পর্ক খারাপ হতে পারে এবং ডেথ হতে পারে, সম্ভবত অ্যাক্সিডেন্টাল যে কোনো ডেথ হতে পারে ওখানে। সাউথ অ্যাক্সিডেন্টাল ডেথ ওয়েস্ট বলতে কিরকম? মানে ধরুন কোনো সুসাইড কেস বা কিছু, না আমি জানি না। কেস? হুম, হতে পারে, সেপটিক ট্যাঙ্কের জন্য হতে পারে। হ্যাঁ, প্লাস আপনার ওখানে কিচেনটা পড়ছে ডাব্লিউ তে, পুরো কিচেনটা পুরো ডাব্লিউ তে পড়ছে, ডাব্লিউ তে কিচেনটা থাকলেও থাকতে পারে, কিচেনটা থাকলে খুব একটা সমস্যা নেই। উম, সমস্যা নেই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আর হচ্ছে আপনার আমাদের বেডরুম, একটা দুটো তিনটে, তিনটে বেডরুম, প্রথম বেডরুম এখানে হচ্ছে আপনার এন ই এন এন ই, মানে আপনার হচ্ছে কোথায় গেল, নর্থ, হুম, আপনার ঈশান কোণে বেডরুম পড়ছে, ওখানে হচ্ছে আপনার সাধারণ মানে ঠাকুরের ঘর, সেই জায়গাটা আপনার ওখানে বেডরুম পড়ছে, মানে আর ওখানে
ওটা হবে না। ভালো না খারাপ? না, ভালো নয়। আচ্ছা, বেডরুমের সংখ্যা দুটো আছে, দেখা যাচ্ছে ড্রয়িং এ যেটা। হ্যাঁ, দুটো বেডরুম আছে। দুটো ভালো না খারাপ? আচ্ছা, এনিটা যেখানে আছে ওটা ভালো নয়, আর একটা হচ্ছে, আর 4 চলে যাচ্ছে। আচ্ছা, আর একটা উত্তর দিকে বেডরুম। হুম, উত্তর দিকে বেডরুমটা, না, উত্তর দিকে বেডরুমটা ভালো না। কেন? উত্তর দিকটা আমাদের অর্থের জন্য বলা হয় আর কি, মানে টাকা পয়সা সেসবের জন্য, তো সেখানে বেডরুম থাকলে। স্যার, আপনি বলে দিন, আমি ভুলভাল বলছি হয়তো। ঠিক আছে, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদের জন্য। বলে আমি অবশ্যই দেব। বাকি কেউ চেষ্টা করবেন কি আর? স্যার, যে নর্থে যে দুটো বেডরুম রয়েছে, একটা নর্থ অফ নর্থ ওয়েস্ট, ওটাতে স্যার হুম নবদম্পতি স্বামী স্ত্রীদের জন্য ভালো। আর নর্থ হুম ইস্টের বেডরুমটা যেটা রয়েছে বাকিদের তাতে জন্য? বাকিদের জন্য স্যার ভালো না, স্টাডি নবদম্পতির রুম জন্য ভালো, চলতে ঠিক পারে। আছে, যদি পূর্ণ হয়ে যায়? ওটা আকর্ষণের জায়গা স্যার, ওই জায়গাটা। হ্যাঁ, আপনি বললেন নবদম্পতির জন্য ভালো, যদি পূর্ণ হ্যাঁ, হয়ে যায় ভালো না? না স্যার, ওটা স্টাডি রুম হতে পারে। কোনটা স্টাডি রুম হতে পারে? ওই NNW-টা। এনডব্লিউটা স্টাডি রুম হতে পারে, এখানে বেডরুম হবে না? হলে পরে আপনার ঠান্ডা লাগার ধার থাকতে পারে বেডরুমে থাকলে, ওই বেডরুমে শুলে NW তে স্যার বেডরুম হবে, চলবে। ঠান্ডা লাগার ধার থাকবে, ঠান্ডা লেগে যাবে। তাছাড়া বেডরুম চলবে, ঠান্ডা লাগার ধার থাকবে। আচ্ছা, বেডরুম চলবে, ঠিক আছে, বেশ। 8টায় আর শুরু হয়েছে, নর্থ 9:30, 1.5 ঘন্টা হচ্ছে। হ্যাঁ আর স্যার নর্থ ইস্টে যে বেডরুমটা রয়েছে, ওটা আপনার ওই হ্যাঁ 40 বছর বয়সের পর থেকে বা 14 বছরের নিচে ছেলে মেয়েদের জন্য ওই বেডরুমটা ভালো। এমনি না হলে ওটা ঠাকুর ঘর করার জন্য আদর্শ জায়গা। বেশ ভালো। স্যার নর্থ ইস্ট হলো ঈশান কোণ, ওখানে তো বেডরুম চলবেই না, হুম বেডরুম আচ্ছা, আসবেই এবার না একদম। এক এক সামনে আসুন। এবার এক এক সামনে আসুন, যারা যারা সামনে আসতে পারবেন সামনে আসুন। বিশেষ করে যারা উত্তর দিয়েছেন অবশ্যই সামনে আসুন। এবার আমাকে একটা কথা বলুন, আপনারা প্রত্যেকে চেষ্টা করছেন নিজের মতন করে, কি মনে হলো? এবার নিজস্ব যে ফিলিংসটা আমি শুনতে চাই, কি মনে হলো? স্যার, চেষ্টা করলে পারবো, এটাই। আচ্ছা, বেশ, চেষ্টা করলে পারবো। অবশ্যই চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, পারবো না কেন? কারোর কাল ঘাম ছুটে যায়নি তো বলতে গিয়ে, এই রে এবার আমাকে ডাকছে, এবার কি হবে আমার? চয়ন বাবু, খুব হাসছে, খুব হাসছে। ঠিক আছে, মাইকটা খুলুন এবার। বলুন। হ্যাঁ, বুঝতে পারছি হাসি পাচ্ছে, তাও তো বলতে হবে যে কি লাগছে, মানে চেষ্টা তো করলাম বলার, কেমন লাগছে। যদি ভয় লাগে লাগছে সেটাও বলতে বলুন নির্দ্বিধায়। বলছি যে নিজের যে মানে এখনো যে কোন জায়গায় আমি আছি এখনো শিক্ষার জায়গাতে মানে এতে, সেটা বুঝতে পারলাম। মানে আরো কতটা প্র্যাকটিস এটাই দরকার বা আরো কত জানা দরকার। এটাই বুঝতে হবে। স্যার, একটা ছোট্ট কথা বলবো? আচ্ছা, স্যার, বলো। বলছি নর্থ ইস্টের পাশেই তো ইএনইটা রয়েছে, আর নর্থ ইস্টেতে ওটা যে ওটা ওটা কি ওটা খাট তো,
যদি খাটটাকে যদি সরিয়ে যদি ইএনিতের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু ওই জায়গাটা পুরো ভালো হবে। ইএনিটা তো তারপর আবার দরজাটা খুব ব্লক হয়ে ভালো। যাবে, ব্যালকনি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলাম না কি বলছেন। দরজাটা ব্লক হয়ে গিয়ে ব্যালকনিতে যাওয়া বন্ধ হয়ে যাবে। ওই এদিকে তো আবার ব্যালকনি আছে না। ও হ্যাঁ হ্যাঁ। না ওই ঘরটা তো মেরি ইএনিতে সরকার, ফিলিংস। ওই ঘরটা যদি মানে বেডটা যদি ইএনিতে চলে আসে ঘরটা তো একই রইলো, কিন্তু বিছানাটা যদি ইএনির দিকে যদি আনা যায় তাহলে ওটা খুব ভালো শান্তির আড্ডার ব্যালকনিটা কি জায়গা হবে। বন্ধ হয়ে যাবে? ব্যালকনিটা কোনটা কি বন্ধ হয়ে যাবে? না ব্যালকনি বন্ধ করতে পারি না। ব্যালকনি ব্যালকনি থাকুক, তাহলে কোনো অসুবিধা নেই। ব্যালকনি থাকলে কোনো যাবো কোথা অসুবিধা নেই, দিয়ে? কিন্তু যাবো কোথা দিয়ে? বেড হ্যাঁ ওখানে আসলে যে কোত্থেকে যাবো? হ্যাঁ, এবার যদি সাইড দিয়ে যদি ওখানে যদি একটা দরজা করে দেওয়া হয়, মানে ইস্টের এইখান দিয়ে যে ইস্ট আর ইয়েনির মিডিলে যে দেয়ালটা আছে, ওখানে যদি কথার কথা বলছি ওখান দিয়ে যদি দরজা করা যায় তাহলে ওই জায়গাটা খুব ভালো যে হবে, অসুবিধা নেই। ঠিক। এবার সেটা করা যাবে না, সেটা আলাদা কথা, ওটা আলাদা প্রসঙ্গ। করা যখন যাবে না বলবো কেন? না আমি করা যাবে না তো আমি কি বলছি জিনিসটা জাস্ট বললাম, মানে দিক সম্বন্ধে যখন নলেজটা বুঝতে চাইছি। হ্যাঁ, খুব ভালো, ভালো লেগেছে আমার। চেষ্টা করেছো, খুব ভালো লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আমি ক্লায়েন্ট মিট করছি, কথা বলছি তার সাথে, তখন যেটা তার পক্ষে সম্ভব সেটুকুই বলবো, যেটা সম্ভব না সেটা ভুলেও বলবো না। কেমন? এইগুলোই শেখার প্র্যাকটিক্যালে গিয়ে, কি বলবো কি বলবো না। ভীষণ বড় টপিক এটা একটা। তো নেক্সট, মেরি সরকার, শুনি একটু ফিলিংস, কি মনে হলো? 12টা ক্লাস তো সত্যি হলো। কথা বলতে প্রচন্ড ভয় লাগছিল যে কি বলবো, কিভাবে শুরু করব। আসলে সংকেত ভাই এতটা এগিয়ে গেছে, মনে হয় ওর মতন তো হয়নি। চেষ্টা করেছি আর কি, এখনো অনেক ভুল ত্রুটি আছে। এমনিতেই কথা বলতে ভীষণ জড়তা আমার। আম, মানে ক্লাসগুলো নিয়ে সত্যি কথা বলতে স্যার প্রতিনিয়ত তো বসা হয় না, প্রতিনিয়ত চর্চায় থাকলে একটা জিনিস হয় অন্যরকম। আর সত্যি কথা বলতে চর্চার মধ্যে থাকা হয় না, মানে ক্লাস আজকে আছে তাহলে আগের দিন একটু খাতাটা খুলে বইটা খুলে একটু দেখে নি কি আছে, আগের দিন কি পড়িয়েছিল সেটাও হয়তো এক এক সময় মনে থাকে না, যে আগের দিন স্যারের ক্লাসটাই কি করিয়েছিলাম লাস্ট ভুলে যাই। সেটাই হচ্ছে ব্যাপার। আর আপনি যেটা বলেছিলেন যে মানে জিনিসটাকে নিয়ে আরো ভাবনা চিন্তা, সেই জায়গা অব্দি বোধহয় এখন আমি পৌঁছাতে পারিনি আর কি। এটা এমনি একটু বলে ভালো আমি লেগেছে কেন বারবার যেটুকু। হুম। হুম, আমি বলুন কেন স্যার। বারবার বলছি একটা কথা, একটু যখন আমরা কোর্সটা করছি, হুম। যখন আমরা এফোর্ট দিচ্ছি, সপ্তাহে একদিন করে টাইম দিচ্ছি, তাহলে পুরোপুরি কেন শিখবো না? সবটা বুঝতে কেন পেরেছি। আরোহণ করার চেষ্টা করবো না? তাই না? যদি একটু টাইম দিই, আমার প্রতিদিন দেওয়ার দরকার নেই। আমার যখন যেদিন ক্লাস আছে আমি সেদিনে ক্লাস করলাম, মাঝখানে সপ্তাহে একটা দিন বের করে একটু দেখে নিলাম, বুঝে নিলাম, মাথায় রাখবো বিষয়টাকে। যখন যেখানে যাচ্ছি মনে মনে কাউকে কিছু বলবো না, আমি সেখানকার বাস্তু করার চেষ্টা করব, যে এই রেটে এই জায়গায় আসে, এখানে হতে পারে, তো এর সিমটমটা কেমন। দুটো দোকান পাশাপাশি রাস্তার মোড়ে দাঁড়িয়ে, একটা খুব ভালো চলছে, একটা চলছে না, কেন? কারণটা কি হতে পারে? এইগুলোকে না নোটিস করা। যদি এগুলোকে নোটিস করতে আরম্ভ করি, বেশি দিন লাগবে না, 1 মাসটা না যথেষ্ট শেখার জন্য, যথেষ্ট। আর এইগুলো নোটিস করতে শুরু করলেই আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে, আর সেই প্রশ্নগুলো যখন থেকে আসা শুরু হবে তখন থেকে উত্তর পাওয়া শুরু হবে। ওটাই হচ্ছে আসল শেখা। গুরুপ্রসাদ বাবু ফোন হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, আচ্ছা দাদা বলছি, তো জাস্ট এই যে বাস্তুটা কি মানে আমরা মানে ঠিক এতক্ষণ যেটা দেখলাম, তো আমার মানে যে প্রশ্নটা হচ্ছে, এই বাস্তুটা কি কোনোভাবে রেমেডি দিয়ে ঠিক করা যাবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় হবে না। কেন হবে না? এটার মানে সবচেয়ে বড় ব্যাপার, মানে
কি বলবো, সমস্যা এতটাই মানে সমস্যা যে এটা ঠিক করা সম্ভব নয়। মানে এই বাস্তুটা চেঞ্জ করাই এবার ভালো, আমি বলি এটা আমার মনে হয়। এবার আমি বলি এই বলুন। বাস্তুর মধ্যে আপনারা যত বড় বড় সমস্যাগুলো দেখছেন, এটা আমাদের কাছে কিছুই না, নর্মাল একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা মানে সম্ভব? সম্ভব। আচ্ছা এটাকেও ট্রিটমেন্ট করে সঠিক জায়গায় দাঁড় করানো সম্ভব। আচ্ছা। এমন বিরাট বড় হেভি প্রবলেম কিছু নেই কিন্তু, না, মেন সমস্যা যেগুলো সাউথ আছে ওয়েস্টের টয়লেট এবং ওই ওই আপনার কিচেন, যেটা আপনি বলেছিলেন যে এই দুটোই বড় ডেঞ্জারাস। ওগুলোকে শিফট করাবার জায়গা তো আছে, আমি শিফট করিয়ে দেবো না? কিন্তু স্যার এন্ট্রান্সটা শিফট ব্রহ্মস্থানটা যে করাবার ঠিক জায়গা তো নেই আছে, বললেন। সেটাও shift করতে হবে। ব্রহ্মস্থানটা ঠিক নেই, আমি একটা ওই পিলারটা ওখান থেকে সরিয়ে দেবো, দেওয়ালটা ওখানে ভেঙে দিয়ে আমি এই জায়গা থেকে একটা দেওয়াল দিয়ে দেবো, দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে দেবো, এটা পুরো সাপোর্ট দিয়ে দিলাম, স্কোয়ার শেপে চলে আসলো জিনিসটা। মানে একটা দেওয়াল ব্রহ্মস্থান ভাঙলেই আমার পুরো খালি জায়গাটা কিন্তু ফাঁকা। হুম। পুরো জায়গাটা ফাঁকা, পুরো জিনিসটা কভার হয়ে যাবে, হবে না বলে কিছু নেই। তাই ভয় পেয়ে কোনো বাড়িতে গেলাম, এই বাড়িটাতে তারা বাস করছে বহু বছর ধরে, তাদের পৈতৃক সম্পত্তি এটা, তো চট করে তো আমরা বলতে পারি না যে আপনারা ছেড়ে চলে যান, বাড়ি ভুল বানানো হয়েছে, বাস্তুদোষ অনেক আছে। হয় না। এখন একটা জায়গা কিনতে গেলে যে কি কি পরিমাণ সংঘর্ষ করতে হয় সেটা আমরা ভালো করে জানি, তাই না? তো এতটা সহজ নয়, আমরা একদম পারবো না যেখানে, জায়গা ছাড়তে কখন বলি যে একদম ট্রিটমেন্ট করা সম্ভব না, সেখানে ট্রিটমেন্ট করেও কোনো লাভ নেই, সেইটাকে বলি ছেড়ে দিই, দরকার নেই রাখার। যেখানে ট্রিটমেন্ট করাও যাবে না, এটা তো নিজস্ব বাড়ি, এখানে সে সরাতে পারবে জিনিসকে। যদি এটা ফ্ল্যাট হতো তখন বলতাম ছেড়ে দিন, ও, আমি কারণ এটা তাই ফ্ল্যাটের ভেবেছিলাম, ক্ষেত্রে এটা বুঝি ফ্ল্যাট নাকি? না, এটা নিজস্ব বাড়ি, যার কারণে আচ্ছা স্যার, এখানে এটা তো চেঞ্জ করা সম্ভব। ব্রহ্মস্থানটা স্যার মানে এই জায়গাটা পাঁচিলটা ভেঙে কোন দিক দিয়ে কতটা টানতে বলছেন? আমি একটা আইডিয়া করেছি, তবু আপনার মুখ থেকে একটু শুনতে চাইছি। যতটা তার প্রয়োজন ততটা। ঠিক আছে। বেশ, আজকে প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, বোরিং হচ্ছে ক্লাসটা। না স্যার, স্যার একদমই না। আরেকটা কথা জিজ্ঞাসা করব। এই যে বাস্তু করতে হুম। গেলে অনেক সময় যে আমরা তো কাস্ট ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আছেন ওনাদেরকে, মানে আপনি যেমন জিজ্ঞাসা করেন না আপনার তো এই কোন সালে জন্ম বলে একটা জিজ্ঞাসা করেন, এই যে হিসাব নিকাশটা যে করেন, এটাও কি আমাদেরকে এই বাস্তুর মধ্যেই এটাতে শেখাবেন তো আপনি? অ্যাস্ট্রো বাস্তু। হ্যাঁ স্যার, অ্যাস্ট্রোটা নাহলে করতে পারবো না স্যার, আটকে যাবো পুরো। ভাবছি কি উত্তর দেবো তোমার প্রশ্নের। যাই উত্তর দেবেন স্যার, ভালো উত্তরটাই দেবেন। আমাকে কদিন সময় দাও, ভাবি উত্তরটা কি হতে পারে, তারপর দেবো। ঠিক আছে স্যার। না দাদা, ওই মানে কি বল, উত্তরটা যেন পজিটিভ হয়, এটা ওটা খুব মানে কি প্রয়োজনীয় জিনিস। এটা না করতে পারলে তো আমি তো, মানে আমরা সবাই স্টুডেন্টরা তো মানে ওখানে গিয়ে কিছুই করতে পারবো না। মানে যেটুকানি নিড, যেটুকানি দরকার সেইটুকানি, আমি বলছি না যে অ্যাস্ট্রোলজিটা পুরোটা শেখার, মানে যেটুকানি একটা বাস্তু করতে গেলে যেটুকানি ক্লায়েন্টের সাথে আমাকে কমিউনিকেশন করতে হবে, যে আপনার ডেট অফ বার্থটা কত, আপনার তো আপনি যেমন আগের দিনকে বললেন আপনার তো এখন আহ, শনির দশাটা চলছে, একটা ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে আপনি বললেন, তো সেরকমই আমি বলতে চাইছি। প্রথম বিষয় হলো, অ্যাস্ট্রোলজিক্যালি কারো ডেট অফ বার্থ শুনে আমি ফট করে বলে দেওয়া আপনার এই দশা চলছে, ঠিক আছে, এই জিনিসটা পড়িয়ে হয় না। এই জিনিসটা সম্পূর্ণ অভিজ্ঞতার ফল, এক্সপিরিয়েন্সের ফল, আর কিচ্ছু না।
কাজ করতে করতে এক্সপিরিয়েন্স এমন একটা জায়গায় চলে যাবে, তখন ডেট অফ বার্থ তো জিজ্ঞাসা করতে হবে না, ব্যক্তির চলন বলন দেখেই বলা সম্ভব কোন গ্রহের দশা চলছে, তার এখন কি অবস্থা চলছে। কেমন? তো তুমি যে শিক্ষাটা চাইছো সেটা পুরোপুরি এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, সেটা থিওরি শিক্ষায় হবে না। কিছু তো ফর্মুলা রয়েছে, মানে এটার উপরে একটুখানি যদি নলেজটা রাখি, আমার মোটামুটি মানে আগে ক্লায়েন্টের বাড়ি। আগে বাবা, হ্যাঁ, আগে যেটা শিখছো এটা মন দিয়ে শেখো। এটাই এখনো ক্লিয়ার হয়নি ঠিক করে, এটা একদম বেসিক। বাড়ির সবে ভিতটা উঠছে, তুমি এখনই চিন্তা করছো ছাদের উপর মাউন্টেন বানাবো আমি। এই ফাউন্টেন কি বলে, ছাদের উপর সুইমিং পুল হবে, ফাউন্টেন হবে, সুন্দর সুন্দর গাছ লাগাবো, ছাদের উপর বাগান করব, চাষ করব। সবে ভিত আরম্ভ হয়েছে, এখন ছাদের স্ট্রাকচার কি হবে কেউ জানে না। ঠিক আছে, আগে ভিতটা হোক। এইটা হচ্ছে ভিত, যেটা শিখছো এটাকে ভিত বলে। আগে এই জিনিসটা পরিপক্ক হোক, ঠিকঠাক হোক, তারপর ধীরে ধীরে উপরে উঠবে। চিন্তা কি? কেমন? আমি ক্লাসের শুরুতেই আগে বলতাম, তোমাদের ব্যাচে হয়তো বলিনি, আগের ব্যাচে বলতাম যে এরকম টেকনিক আমি শিখিয়ে দেব যে এখানে বসে বসে আমি ক্লায়েন্টের সমস্যাটুকু শুনবো, তাকে বলতে হবে না তার বাড়িতে কোথায় কি তৈরি হয়ে আছে। এখানে বসে বসে ক্লায়েন্টের যে প্রবলেমস গুলো আছে আমি সেগুলো শুনবো, আমি এখান থেকে প্রেডিক্ট করে বলবো যে আপনার অমুক জায়গায় ওই জিনিসটা হয়ে আছে। এটাকে আমাদের রিভার্স টেকনিক। সে তো বলে হ্যাঁ ঠিক, তো আপনি কি করে বলছেন এটা সত্যি এখানে হয়ে আছে। এই রিভার্স টেকনিক আমি নিজে অ্যাপ্লাই করি এবং শেখাইও এই রিভার্স টেকনিক অ্যাপ্লাই করতে, কিন্তু এক্ষুনি নয়। এই রিভার্স টেকনিকে যাওয়ার আগে কম করে, রিভার্স টেকনিককে ধরার আগে কম করে 20 থেকে 25টা প্র্যাকটিক্যালের জ্ঞান থাকাটা অত্যন্ত আবশ্যক। না হলে রিভার্স টেকনিক ধরতেই পারবে না, পিছলে বেরিয়ে যাবে। কেমন? 16টা দিকের সমস্যা কি কি থাকতে পারে, মানে 16টা দিকের প্রপার জ্ঞান থাকলেই তো রিভার্স টেকনিকটা আস্তে আস্তে হয়ে যাবে। এত সহজ নয়, এত সহজ নয়। 16 দিকের নলেজ প্রপার থাকলে রিভার্স টেকনিক হয়ে যাবে, কথাটা বলা খুব সহজ, কিন্তু অতটাও সহজ নয়। যেমন একজন ব্যক্তি আমাকে গতকাল ফোন করে বলছে আমি লোনের পর লোন নিচ্ছি, লোনের পর লোন নিচ্ছি, লোনে ডুবে যাচ্ছি। লোনটা আমার যে প্রচন্ড দরকার এমনটাও নয়, কিন্তু আমি লোন নিয়ে যাচ্ছি, লোনের শেষ হয়ে গেছি, 3 বছর ধরে এইরকম সিচুয়েশন চলছে, আজকে আমি আমার ব্যাংক কারাপ্ট হয়ে গেছি, আমার কাছে একটা টাকা নেই লোন শোধ দেওয়ার মতন, আমার বাড়িটাও শেষ হয়ে গেছে, নিলাম হয়ে গেছে। তার মানে স্যার এসএসডব্লিউ তে তার দরজা আছে। কাছাকাছি তো গেলে, কিন্তু পুরো ঠিক জায়গায় লক্ষ্যটা ভেদ হলো না। এসএসডব্লিউ তে দরজাও রয়েছে, আর তার তার যে রং, এবার বলছি রংটা কি আছে, রংটা বলবো। এর রং আছে যে নীল রং, নীল রং বা লাল রং থাকতেই হবে। পুরো বাড়ির লাল রং রং অফ হোয়াইট, পুরো বাড়ির রং বুঝতে অফ পারলাম, হোয়াইট। বাড়ির রং অফ হোয়াইট। অফ হোয়াইট হলে তার মানে তার ঘরেতে নিশ্চয়ই কোনো ডুম ফুম জ্বলে, লাল রঙের ডুম জ্বলবে, বা তো লালের পর্দা পর্দা কিছু আছে এমন কিছু। কোথায় থাকবে? এসএসডব্লিউ তে এসএসডব্লিউ তে লাল এসএসডব্লিউ রঙের বা পর্দা সাউথ থাকলে লোন হয়? লোন হয় না, বলছি এসএসডব্লিউ তে তো দরজা থাকলে পরে ব্যাংক লোনে তো জর্জরিত হয়, ব্যাংক লোনে তো জর্জরিত হবে। এবার তার তার যে লোন করার সাথে সাথে সে তো ডুবেও যাচ্ছে, তার মানে তার অগ্নিকোণে তো সমস্যা আছে, অগ্নিকোণেতে তার কোনো জলের কালার আছে, বা হয়তো তার কিচ্ছু নেই, কোনো কিছু এন্ট্রান্স থাকতে পারে। কিছুই নেই, অগ্নিকোণে বেডরুম রয়েছে। অগ্নিকোণেতে বেডরুম রয়েছে, তাহলে
তাহলে তার নর্থে কি রয়েছে তার বাড়ির নর্থে? নর্থে সুন্দর ব্যালকনি আছে, ডাইনিং রুম আছে। আর এনএনিতে কি আছে? পরিষ্কার ডাইনিং রুম আছে। ও নর্থ আর এনএনি দুটোতেই প্রপার মানে পরিষ্কার ডাইনিং রয়েছে? আফটার নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট পর্যন্ত পুরো ডাইনিং হল, বিরাট হল। আচ্ছা, আর হল ঘরের রং? সব অফ হোয়াইট, পুরো বাড়ি অফ হোয়াইট। ও ফুল বাড়ি অফ হোয়াইট। তাহলে কি তার বাড়িতে কোথাও এরকম ডুম ফুম জ্বলে লাল রঙের? কোথাও কোন কোণে জ্বলে? নর্থে কি হয়? নর্থে কি কোনো ডুম আছে তার? না। স্যার কোথাও কি বা জুতো উল্টে রেখেছেন সাউথ ওয়েস্টে? বা হয়তো সেপটিক হ্যাঁ? ট্যাঙ্ক কি নর্থে আছে? সেপটিক ট্যাঙ্ক বা সেপটিক টয়লেট? ট্যাঙ্ক সেপটিক ট্যাঙ্কের জায়গাতেই আছে, বাথরুমের জায়গাতেই আছে। না আর স্যার বেডরুম যদি দোষ, না টয়লেট দোষ, না কিচেন দোষ, না কালার দোষ, চারটের কোনোটাই নেই। আর তার অগ্নিতত্ত্বটাও মানে অগ্নির জায়গাটাও ফুল ক্লিয়ার? পরিষ্কার। সাউথ ওয়েস্টও পরিষ্কার? তো এসএসডব্লিউ তে প্রবলেম আছেই, কনফার্ম হতেই হবে। স্যার এসডব্লিউ কি জুতো উল্টে রেখে দেওয়ার কোনো কিছু থাকে? সামান্য জুতো উল্টে দিয়ে এত লোন হয়ে গিয়ে বাড়ি নিলাম হয়ে গেল? ব্যাংক লোনে জর্জরিত মানে এসএসডব্লিউ তে দরজা আছেই, হতেই হবে। আচ্ছা, তার বাড়ির বাইরে কি মানে ঘরের সাথে নয় তো মানে বাড়ির বাউন্ডারির মধ্যেই তার কি এসএসডব্লিউর সাথে কি কোনো সেপটিক ট্যাঙ্ক পাতকু এরকম কিছু আছে? না, কিছু নেই। স্যার আপনি স্যার আমাদেরকে স্যার মানে দেখছেন আমি কতটা জানি। অসম্ভব স্যার। স্যার এই বাড়ির ড্রয়িংটা আমায় দিন স্যার, আমি বলে দেবো। ওই বাড়িটি দেবেন কিন্তু স্যার, অন্য বাড়ি দেবেন না কিন্তু। বেশ, ঠিক আছে। ঠিক আছে, তাই হবে। এইটা যে কথাটা আমি বললাম এখন, এটা টাস্ক থাকলো প্রত্যেকের। নেক্সট উইকে নেক্সট ক্লাসে আমি শুনবো কার কি উত্তর হয়। এখন তো একজন বলে গেল, কোথাও কিছু পেল না, এসএসডব্লিউ তো আছেই, কিছু না কিছু আছেই, সে ছাড়বে এসএসডব্লিউ না তো ওই মেন জায়গাটা। দরজা আছেই স্যার, হতেই বাকিদেরও হবে, দেখি। এন্ট্রান্স ঠিক হতেই আছে, হবে। ঠিক আছে, ঠিক আছে, বাকিদেরও আর দেখি নলেজ কতটা বেড়েছে, একদম তারা একদম। কতটা আর ধরতে পারছে। ছবি স্যার বাড়ির কোথায় কি কি আছে? ছবি সম্বন্ধে আমায় বলুন। ছবি কি ছবিটা আছে? আমার মনে নেই, ওটা ওটা মনে নেই। ছবিতে একে- ছবিতে যাই তার হোক, মানে এখানেই খেলা আছে। পারবো স্যার, আমাকে স্যার দিলে আমি পারবোই। একটু চেষ্টা করলেই পারবো, বেশ আমার নিজের প্রতি কনফিডেন্স আছে আমার। বেশ, খুব ভালো, এটাই চাই। কালকে সঠিক সময় চলে এসো। হ্যাঁ আমি আসছি, অসুবিধা নেই। স্যার কটা নাগাদ ঢুকছেন? 12টা। 12টা, ঠিক আছে। সবাইকে শুভরাত্রি। আজকে অলরেডি 21টা 51, মানে 9টা 51, 9টায় ক্লাস স্টার্ট হয়েছে, 2 ঘন্টা হতে যাচ্ছে। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, প্রচুর বকে ফেলেছি, তাই যারা যারা বোরিং হয়েছেন কিছু মনে করবেন না। আশা করি নেক্সট ক্লাসটা একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করব। ঠিক আছে স্যার, গুড নাইট।